আচ্ছা রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ডাক্তার জাকিরের কাহিনী। উনি লাইক 1989-88 এই সময় আর কি আপনার মেডিকেল মানে ডক্টর বাংলাদেশে অনেক আগে, হ্যাঁ ওই সময় ডক্টরের পেশায় আর কি প্রথম আসেন আর কি। ফার্স্টের দিকে উনি শুরু করেন ওনার কাজ, পড়াশোনা শেষ করে ইয়াং ডক্টর। তো উনি ওই সময় একটা ক্লিনিকে ওনার কাজ পড়েছিল। ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার মোহাম্মদপুরেরই কোন একটা জায়গায় এবং বেশ পুরনো, এবং বাট ক্লিনিকটার মোস্টলি কাজ ছিল এটা হচ্ছে নবজাতক টাইপের ক্লিনিক, মানে ওখানে বাচ্চা হতো আর কি, মানে লেবারেরি গুলো হতো ওখানে। যাই হোক, তো উনি ওখানে আপনার কাজ করে। তো একদিন রাতে ওনার ডিউটি পড়ে, প্রথম দিকে আর কি, উনি ফার্স্ট যখন জয়েন করে ওনার ডিউটি পড়ে ওখানে। তো উনি রাতের বেলা বসে আছেন, কোনো মানে আর কি এক্স আউট পেশেন্ট কেউ নাই তখনও, ভর্তি একটা পেশেন্ট আছেন যে একটা রুমে ক্যাবিনে আছেন আর কি। ওনাদের যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মধ্যে নর্মালি ওরকম কোনো পেশেন্ট নাই, হাসপাতাল মোটামুটি ফাঁকাই বলা চলে। এবং আপনার নিচে আপনার আছে, ওই যে গার্ড আছে। তো মোটামুটি বলা যায়, এটা বলার কারণ হচ্ছে যে হাসপাতালটার মানে পরিবেশটা আমি বর্ণনা করছি আর কি সময়। এবং হাসপাতালটা ছিল হচ্ছে পুরোনো একটা বাড়িতে, দ্যাট ইজ লাইক, তো এই ক্লিনিকটা ছিল হচ্ছে আপনার সেই পাকিস্তান আমলে কোনো বাড়িতে, বেশ বড় আর কি জায়গা নিয়ে। তো যাক, তো উনি বসে আছেন, ওনার উপরে ওনার কাজ হচ্ছে যে ওই যারা কেবিনে আছেন যদি কোনো প্রয়োজন হয় ওনাকে রাত্রেবেলা ডাকলে ওনার যেতে হবে, কাজ ওনারা হচ্ছে আপনার ডেলিভারি পেশেন্ট, যে কোনো সময় হতে পারে আর কি। তাদের যে নির্ধারিত ডাক্তার আছে তিনি কাজ করবেন, বাট ইমার্জেন্সি কিছু হলে ওনাকে যেতে হবে এজ এ নিউ ডাক্তার হিসেবে। যাক, তো উনি ওখানে বসে বসে নিজের মতো বই পড়ছেন, ম্যাগাজিন পড়ছেন, টাইম কাটাচ্ছেন। এরকম সময় উনি হঠাৎ ফিল করেন যে ওনার এই পাশ থেকে, মানে ওনার যে রুমের যে পাশে যে করিডোরের ওই ওপাশ থেকে কেউ একজন মানে কিছু একটা বলছে আর কি, লাইক কথার মতো আসছে কিন্তু কথাটা স্পষ্ট না। আচ্ছা, তো উনি ওই সাউন্ডটা শুনে আপনি মনে করেন যে কিছুক্ষণ কান পাতে, কে বলতেছে, কেউ কথা বলতেছে কিনা, আমার নিজেদের মধ্যে গল্প করছে কিনা, একটু ইগনোর করার চেষ্টা করে। বাট একসময় ওনার কাছে ওই জিনিসটা বেশ বিরক্তিকর মনে হতে শুরু করে, যে লাইক ওনার নার্ভের মধ্যে লাগছে জিনিসটা। উনি উঠে যান, উঠে যায় ওই বইটা রেখে উনি হেঁটে যান যে করিডোর দিয়ে উকি দেন। তো দেখেন যে করিডোরে এক মাথা হচ্ছে আপনার একটা বারান্দা, এবং এই পাশে তো কিছুই নাই, কিন্তু কোনো মানুষ করিডোরে নাই। আচ্ছা, উনি বলছে এরকম এই যে ফিস ফিস যে শব্দ, মানুষ কথা বলতেছে, এটা এত লাউড কেন হবে যে পুরা করিডোর পার হয়ে আমার এখানে আসছে। তো উনি হেঁটে 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 ওদিকে যান, যে করিডোরের শেষ মাথায় যে উনি আজ থেকে রুকি দেন ডান দিকে। তো বারান্দার সামনে যে জায়গাটা, এক পাশে হচ্ছে আপনার ড্রেন, মানে ড্রেইনের যে লাইনটা, আগে আপনি যত জানেন রাসেল ভাই আগে বলেছি যে মোহাম্মদপুর অঞ্চলটাতে যে ওই সময়কার আরবান প্ল্যানিং এ পেছনে ফায়ার এসকেপ রাখা হতো, কিন্তু পরবর্তীতে আমাদের নোংরা অভ্যাসের জন্য ময়লা ফেলে ফেলে ওটাকে একটা ডাস্টবিনের মতো বানায় ফেলা হয়েছিল। এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে পরিবেশটা, বাট স্টিল অলমোস্ট সেম হয়ে গেছে। যাই হোক, তো উনি ওই ড্রেনের ওখানে দেখেন যে এক পাশে ড্রেনের মানে নর্দমার মতো ওই সাইডটা, আর আরেক পাশে ঠিক কর্নারে মানুষ দাঁড়ায় আছে, দুইজন কথা বলতেছে। এবং উনি খেয়াল করে দেখছে যে মানুষগুলা ছায়া টাইপের, ইটস লাইক পুরোপুরি শরীর দেখা যাচ্ছে না। তো যতটুকু অন্ধকার, যতটুকু আলো, মানে স্ট্রিট ল্যাম্প দূরে আছে, নিয়ন আলো, নিয়ন লাইট জ্বলতেছে, এটাতে একটা মানুষের অবয়ব কিছুটা হলেও বোঝা যাওয়ার কথা, যে একটা মুখের এক অংশ পড়বে বা কিছু, সেরকম কিছু না। এবং তারা ফিসফিস করে কিছু বলতেছে নিজেদের ভেতরে। তো উনি যখন ওখানে গেছে, ইটস লাইক ওনার উপস্থিতিটা ওই দুইজন বুঝে ফেলছে। আচ্ছা, বুঝে ফেলে মনে হলো আর কি, ওনার কাছে মনে হলো যে ওনার দিকে তাকাইছে দুজন। এবং তাকানোর পর ওনার কাছে শিরশির লাগছে কেন রাসেল ভাই, এই দুইটা মানুষেরই চোখ জল জল করতেছে। ইটস লাইক অন্ধকারে কুকুর বিড়ালের চোখ যেভাবে জ্বলে সেরকম। তো উনি না একটা ধাক্কা খায়, উনি ধাক্কা খেয়ে ছিটকে ওখান থেকে, মানে ধাক্কা মানে ওর নিজের ভেতরে ভেতরে ধাক্কা খেয়ে নিজের অজান্তেই উনি ছিটকে পেছনে চলে আসে। পেছনে চলে আসে উনি চিন্তা করে যে মানে কি দেখলাম, ব্যাপারটা আসলে কি, এটা কি মানুষ তো এরকম হওয়ার কথা না, কুকুরের মতো চোখ জ্বলতেছে। বাট উনি তো ডক্টর, ওনার অনেক সময় উনি পার করছে, উনি অপারেশন থিয়েটারে গেছে, অনেক কিছুই করছে, ডাক্তারদের তো অনেক কিছুর মধ্যে যেতে হয়। তো উনি খুব খুব অল্প সময় নিজেকে ধাতস্থ করে আবার উকি দেয়। দ্বিতীয়বার যখন উনি উকি দেয়, এবার যে দেখে যে ওখানে কিছুই নাই, বাতাস বইছে। তখন তো আপনার ওই বাতাস বইছে আর কি আপনার ওই গরমকাল আর কি, গ্রীষ্মকাল, হালকা বাতাস বইছে, কোন নর্মাল একটা সময় মানুষ নেই কোনো। এবং তখন শুনতে পাই যে একটা বিড়াল খুব ডাকতেছে নিচ থেকে, ম্যাও ম্যাও করে বিড়াল ডাকতেছে। উনি বিড়ালের ডাক এটাকে উনি ইগনোর করতেছে কি, তারপর উনি আবার বেশি করে উনি হেঁটে যায়, যে দেখে ওই যে ঠিক ওনার বারান্দার নিচে যে ড্রেনের অংশটা, ওইখানে
ঠিক দুইটা কালো বিড়াল, কালো রঙের বিড়াল, কারণ অন্ধকারে মিশমিশে আছে ওটা দুইটা, ওখানে তার ম্যামো করতেছে এবং ওরা যে তাকাইছে উপরে ঠিক ওভাবে চোখ জ্বলতেছে। তো এবার দেখে উনি জাস্ট একটা ঘুষ বাম্প হয় ওনার, এবং উনি বেশ অস্বস্তি ফিল করে উনি আস্তে করে হেঁটে চলে আসেন এখানে। তো আসার পরে উনি খেয়াল করেন ওই ক্লিনিকের একটা রুম আছে, রুমটা তালাবদ্ধ, এবং ওই রুম সম্বন্ধে কিন্তু ওনাকে কিছুই অবহিত করেন ওখানকে যে হাসপাতালের ম্যানেজার বা সামথিং লাইক দ্যাট, ওনাকে কিছুই অবহিত করেন এখানে ওই সম্পর্কে। তো উনি রুমটাকে দেখে এবং চিন্তা করলো যে এটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করি না, আমি এখানে জবে ঢুকছি প্রায় 1 সপ্তাহ, আমি জয়েন করলাম গতকালকে, বাট এটা আমার জানা উচিত ছিল যে এটা কিসের রুম, এটা তো ওটিও না ইও না। উনি হেঁটে এসে উনি আবার রুমের মধ্যে বসে উনি ওই ওনাদের যে ল্যান্ডফোন নিয়ে ওখানে ডায়াল করেন ওনাদের ওই লোকের নাম্বারে, ম্যানেজারের যে বাসা সেখানে ডায়াল করে। তো ম্যানেজার রাত্রেবেলা ঘুম বলে উঠে, বলে কি হয়েছে, বলে যে আপনাদের, আমি তো এখানে ডিউটি করতেছি, আমার তো নতুন, তো আপনার এই যে রুম এখানে একটা আমি তালাবদ্ধ দেখলাম, এটার মানে ব্যাপারটা কি? তো বলতে আপনার এত রাত্রে এটা নিয়ে কেন মাথা ব্যথা হইতেছে, আপনি রাত্রে কি আপনার মাথা খারাপ কি হয়েছে? বলে যে না, আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে এরকম এসে। তো বলে যে না, ওইটা আপনার বলবো না, আমি কালকে দেখা হলে বলবো না, আপনি এটা নিয়ে মাথা কামাইতেছেন কেন, চুপচাপ থাকেন। তো ডাক্তার উনি ফোনটা রেখে দেয়, ফোন রেখে উনি ওখানে বসে থেকে উনি ঝিমায় আর কি, উনি শুয়ে থাকে আর কি, ওনার ইসের মধ্যে বই পড়তে চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। তো এই সময় ওনার যখন একটু ঝিমুনি চলে আসছে, উনি ঝিমুনির মধ্যে দেখতেছে আধো তন্দ্রা আধো ইসের মধ্যে একটা মহিলাটা বেশ মনে করেন যে মাঝ বয়সী হবে, মনে করেন মাঝ বয়সী বলতে বয়স হয়ে যায় আসলে সেটা ঠিক না, 30-35 এরকম বয়স হবে একটা মহিলা, শাড়ি পরা ওনার রুমে আসছে এবং চুলগুলো এলোমেলো, এবং মনে হচ্ছে যে ওনার আঁচলে এবং পেটের কাছে, কাপড়ের পেটের কাছে বেশ রক্ত, ব্লাড। সে বলছে যে আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, এভাবে করে বলতেছে, বেশ চোখ বড় বড় করে। এবং উনি এটা দেখে না, ওনার মনে হচ্ছে যে ওনার দরজা দিয়ে ঢুকছে, উনি ধর্মড় করে উঠে বসছে, উঠে তাকায় দেখে কেউ নাই রুমের ভেতরে, রুমটা পুরা মানে আপনার নর্মাল। তো উনি জিনিসটার এতই রিয়েলিস্টিক লাগছে, এতটাই ভয় পাইছে, উনি ওই রুমের মধ্যে থাকতেই পারেন না, উনি হেঁটে নিচে চলে আসেন। এসে যে উনি ওনার পেশেন্টদের একটু খবর নেন, বলে যে সব ঠিক আছে। উনি নিচে এসে দারোয়ানকে বলেন যে তোমাদের এখানে কি সমস্যাটা কি? বলে কেন স্যার, কি হয়েছে? বলে যে না, আমি এখানে এরকম দুইটা ছোটখাটো ব্যাপার হয়েছে, আমার কাছে জিনিসটা একটু অ্যাবনর্মাল লাগতেছে। তো বলে না স্যার কিছু না, ওই 2 তলা ওখানে। তখন জিজ্ঞেস করে কি, মানে আমতামতা করতেছে, বলে যে ওই পাশে হচ্ছে আপনার অ্যাবর্শন রুম, ওইখানে অ্যাবর্শন করা হতো আর কি। তো এখানে মানুষজন অনেক সময় উল্টাপাল্টা কিছু জিনিসপত্র দেখে, স্যার এটা নিয়ে চিন্তা করেন না, আপনি তো ডাক্তার, আপনার এটা নিয়ে তো এতই করা কিছু না। তো ওনার কাছে না জিনিসটা খুব খারাপ লাগে। উনি তখন না মহিলাটার কথাটা ওই ইকে বলেন, উনি যে বলছিল চোখ দেখছে, তখন বলতেছিল যে আমি এরকম এক মহিলাকে দেখছি এরকম এসে। বলে স্যার কত কিছুই মানুষ দেখে, এখানে অনেক কিছু হয়, মানুষ তো অনেক সময় মারাও যায়, স্যার আপনি এগুলো নিয়ে আর করেন না, বাদ দেন স্যার বলে। তো উনি তখনই ডিসাইড করেন যে উনি এখানে আর ওই ইসে ট্রিটি করবেন না আর কি, উনি বের হয়ে চলে আসেন। তো উনি পরে ম্যানেজারের সাথে কথা বলছিলেন, ম্যানেজার বলছে আপনাকে তো আমি এটা মানে ওই সময় বলতে চাই না, কিছু না, এটা থাকেই, এরকম ক্লিনিকে প্রায় থাকে, যদিও বর্তমান সময় জিনিসগুলো অনেক কড়াকড়ি হয়ে গেছে, এগুলো এখন আর হয় না, অনেকটাই হয় না আর কি, শহরের মধ্যে তো ওরকম অনেক কড়াকড়ি হয়েছে, বাট তো ওইখানে উনি এভাবেই আর কি ভয় পান আর কি, জিনিসটাই যাই রাসেল ভাই কাহিনীটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল আমাদেরই গ্রামের একটা ছেলের চাচার সাথে। তো ওই ছেলের চাচার নাম হচ্ছে মকবুল, আর যে আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নাম হচ্ছে রাকিব। তো রাকিবের চাচার সাথে এই ঘটনাটা, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা ঘটেছিল। তো ঘটনাটা রাসেল ভাই আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। তো এখন আসলে আমাদের যে রাস্তা আছে বাড়ির সামনে, যে মেইন রোডটা, তো এটা দেখা যায় যে সেই সময় আজ থেকে 15 বছর আগে আসলে পাকা ছিল না, এটা একটা সে সময় কাঁচা রাস্তা ছিল। আর আমাদের
দুরাকুটিতে একটা হাট হয়, এটা খুবই জনপ্রিয়। এই দিকের মধ্যে দেখা যায় যে অত্র উপজেলার মধ্যে একটা সবথেকে বড় হাট। এখানে আসলে প্রতি হাটে গরু উঠানো হয়, তো যার কারণে গরু বেচা বিক্রি এত পরিমাণ যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে গরু কেনাকাটা করে নিয়ে যায়। শুধু রাসেল ভাই ঈদের সিজনেই না, এটা এই হাটটা পুরা সারা বছরই খুবই জমজমাট থাকে। তো প্রতি সপ্তাহে 2 দিন করে হলো গরু এবং ছাগলের হাট বসে। সেই সাথে সাথে এই গরু ছাগলকে কেন্দ্র করে দেখা যায় যে ওই হাটটা আপনার হচ্ছে সবজি বিক্রি করা বা হচ্ছে কাঁচামাল বিক্রি করা, আদার্স সব কিছুই অনেক কিছুই গড়ে উঠেছে। তো বলা যায় যে এটা হচ্ছে আমাদের লালমনিরহাটের একটা বড়সড় একটা আর কি হাট। তো ওই হাটে যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন ওই রাকিবের চাচার নাম হচ্ছে মকবুল। তো ওই মকবুল চাচা, ওনার একটা দোকান ছিল হাটের মধ্যে। তো যেহেতু হাট বার করে আসলে দেখা যায় যে মোটামুটি অনেক মানুষজন হয় এবং হাট অনেক রাত পর্যন্ত চলে। রাসেল ভাই গ্রামের 10টা বাজা মানে কিন্তু সেই সময় আজ থেকে 15 বছর আগে কিন্তু মোটামুটি আহ, অনেক গভীর রাত বলাই চলে। আর সেখানে যদি রাত 12টা হয় তাহলে চিন্তা করেন, একদম পুরো রাস্তা নিস্তব্ধ। সেখান থেকে যদি কেউ হেঁটে আসে দেখবেন যে একদম নিস্তব্ধ। তো রাসেল ভাই এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই দুরাকুটি থেকে রাকিবের বাড়ি হলো প্রায় 5 কিলোমিটার দূরে। রাকিবের বাড়ি হচ্ছে ভেলাবাড়িতে, ভেলাবাড়ি উপজেলা, সরি, ইউনিয়নের কাছাকাছি ওর বাসা। আর ওখান থেকে দুরাকুটি হাটটা প্রায় 5 কিলোমিটার। তো রাসেল ভাই নর্মালি হলো তিনি সাইকেল নিয়ে যেতেন। তার আসলে একটা সাইকেল ছিল। তিনি মকবুল চাচা একজন ছোটোখাটো ব্যবসায়ী, যেহেতু তার একটা দোকান আছে। তো দোকানে যাওয়া আসার জন্য তিনি সাইকেল ইউজ করতেন। তো রাসেল ভাই কোনো একটা কারণে সেদিন তার সাইকেলটা নষ্ট হয়েছিল, বলতে সাইকেলে পাম্প ছিল না। যারা সাইকেল চালান তারা হয়তো বুঝতে পারবেন। তো সাইকেলে পাম্প না থাকার কারণে তিনি সেদিন যাওয়ার সময়, যেহেতু ওই রাস্তা দিয়ে মানুষ সেই হাটে প্রচুর পরিমাণ যায়, তো যাওয়ার সময় তিনি ভ্যানে চলে গিয়েছিলেন সেখানে। তো রাসেল ভাই সমস্যা দেখা দেয়, মানে সমস্যাটা শুরু হয় আহ, রাত 12টার সময়, যখন তিনি তার দোকান বন্ধ করে বাসায় ফিরতেছিলেন। তিনি দেখেন যে রাস্তায় ওইরকম মানুষ নেই। আর উনি হলো একজনের দেখা পান। তো উনি হলো পরিচিত একজন ভ্যানওয়ালা। তো উনি ওই হাট থেকে ওনার বাড়ি 1 কিলোমিটার দূরে ওনার বাড়ি। তো সেই সময় রাসেল ভাই, এখন যেরকম পাকা রাস্তা, সেই সময় কাঁচা রাস্তা ছিল। তো ওই লোকটা আর কি 1 কিলোমিটার পর্যন্ত আর কি মকবুল চাচাকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর তো ওনাকে নামাই দেন যে আপনি এখন যান, হোক বেশি দূর তো রাস্তা না, 3 কিলোমিটার রাস্তা, আপনি যান। যেহেতু অনেক রাত হয়েছে, আমি এত দূর আপনাকে যে রেখে আসা আমার পক্ষে সম্ভব না। তো রাসেল ভাই যেহেতু ভ্যানের ব্যাপার স্যাপার, ভ্যানে তো যেতে আসতে অনেক সময় লাগে। তো এবং রাস্তার তো সে কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তা দিয়ে ভ্যান যাওয়া তো একটা খুবই ক্রিটিক্যাল। তো তিনি আসলে সেখানে তাকে নামাই দেন এবং মকবুল চাচা মোটামুটি একটু সাহসী ছিলেন। তো তিনি চিন্তা করেন যে এটা কোনো ব্যাপার না, কতক্ষণ আর লাগবে, হয়তো 45 মিনিট বা 40 মিনিটে তিনি তো বাসায় পৌঁছাতেই পারবেন, টেনশনের তো কিছু নেই। তো তিনি হাঁটা শুরু করেন। তো তিনি হাঁটতে আছেন। তো তিনি যখন 1 কিলোমিটার হেঁটে আসেন, মানে সেই দুরাকুড়ি হাট থেকে ভেলাবাড়ি হাটের মাঝামাঝি যখন তিনি চলে আসেন, তো এখানে আসার পর তার কাছে মনে হলো যে ওই ওখানে একটা মসজিদ আছে। মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ। এখন আসলে আধুনিকায়ন করা হয়েছে, এখন ওখানে কোরআন শিক্ষা দেয়া হয়। তো সেই সময় আসলে আজ থেকে 15 বছর আগে ওই মসজিদটা খুবই পুরনো একটা মসজিদ ছিল, যদিও এখন এটা ভেঙে আর কি সংস্কারের কাজ করা হয়েছে। তো সেই সময় ওই মসজিদটা, আমি নাম বলতে পারলাম না রাসেল ভাই। তো ওই মসজিদটার কাছাকাছি যখন তিনি আসেন, তো তিনি মসজিদটা ক্রস করার পর, মানে পার হওয়ার পর, তিনি রাসেল ভাই, তার কাছে একটা টর্চ লাইট ছিল, সেই সময়কার একটা টর্চ লাইট ছিল। তো তিনি সামনে দেখেন যে একটা অবয়ব, কালো রঙের একটা অবয়ব প্রথমে দেখতে পেলেন। তো তিনি এটা দেখে বেশ অবাক হলেন। তো তিনি প্রথমত একটু থমকে দাঁড়ান যে আসলে এটা অন্য কিছু নাকি। তো যখন তিনি তার লাইট দিয়ে এটা দেখার চেষ্টা করেন যে আসলে কি, তো তিনি আসলে কোনো কিছুই দেখতে পান না। তো তিনি পুনরায় হাঁটতে শুরু করেন। তো এরকম করে প্রায় 3-4 মিনিট হাঁটার পর তিনি
এবারে হলো কালোর বিপরীতে তিনি হলো দেখেন যে তার চতুর্পাশে আবহাওয়াটা হঠাৎ করে কীরকম যেন কুয়াশাশূন্য হয়ে গেছে। অথচ রাসেল ভাই এটা শীতকাল ছিল না, বা শীতকালের আশেপাশে কোনো মাস ছিল না, একদম মাঝামাঝি সময়, বিশেষ করে জুন এপ্রিলের এই দিকে সময়টা ছিল। তো তিনি দেখেন যে চারিদিকে কীরকম ধোঁয়ার মতো কুয়াশা, যদিও ঠান্ডা লাগতেছে না তার, কিন্তু চতুর্দিকে দেখা যায় যে কুয়াশার মতো, এবং সামনে রাস্তা তিনি লাইট দিয়ে দেখে দেখে যাচ্ছেন, এবং তার কাছে মনে হচ্ছে যে মানে শীতকালের মতো একটা ভাইব। তো তিনি এটাতে বেশ অবাক হন যে এরকম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আবার কীভাবে তৈরি হলো, এটা তো শীতকাল তো এখন না। তো তিনি হলো চিন্তা না করে সামনের দিকে এগোচ্ছেন, এবং তিনি আরও যখন 2 মিনিট এগান, তো সামনের দিকে তিনি দেখেন যে তার লাইটটা বেশি দূর তিনি দেখতে পারতেছেন না। মনে হচ্ছে যে 15 থেকে 20 ফিট সামনে তিনি মনে হয় দেখতে পাচ্ছেন না। এবং রাসেল ভাই তো যেহেতু সেই সময় লাইটগুলো আসলে এখনকার মতো চার্জ থাকতো না, এখন যেরকম ঘন্টার পর ঘন্টা লাইট চলে, আসলে সেই সময় তার কাছে আসলে যে লাইটটা যে ছিল ওটা কারেন্ট দিয়ে চার্জ হয় ঠিক আছে, কিন্তু ওই লাইটটা আসলে সিস্টেম আপনার হলো মানে আমি জানি না, উনি যেটা বলেছেন যে ওই লাইটটা নাকি তার কাছে চার্জ কম ছিল আর অন্ধকার রাত ছিল। তো দেখা যায় যে তিনি এতক্ষণ ধরে রাস্তায় তিনি হলো লাইটটা জ্বলে জ্বলে আসতেছেন, তো তারপরে তিনি অনুভব করেন যে তার লাইটটার আলোটা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। তো এই লাইটের ফুরিয়ে যাওয়ার পর তিনি হলো সামনে দিয়ে যখন দেখে দেখে যাচ্ছেন, তো তিনি রাসেল ভাই তার বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার আর আছে বাকি, তিনি এই জায়গায় চলে এসেছেন, এবং তিনি সামনে দেখেন যে ওই পুকুরের পাড়ে, রাস্তার ধারে একটা বিশাল পুকুর আছে, সেই পুকুরের পাড়ে একটা সাদা অবয়বের মতো দাঁড়িয়ে। তো তিনি প্রথমত সেখানে থমকে পুনরায় দাঁড়ান এবং চিন্তা করেন যে এটা আবার মানে এটা কি, এটা কি কুয়াশা নাকি অন্য কিছু। তো তিনি ভয়ে ভয়ে সামনে আসেন। তো রাসেল ভাই যখনই তিনি যতদূর সামনে যান, তিনি দেখেন যে সেই সাদা অবয়বটা তত যেন স্পষ্ট হচ্ছে তার কাছে। তো তিনি যখন সামনে সেই অবয়বটার কাছে কাছে চলে আসেন, এবং তিনি দেখেন যে রাসেল ভাই একটা মেয়ে ওই পুকুর পাড়ে একটা বড় একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে সেই মেয়েটা দাঁড়িয়ে মানে কান্নার মতো হয়ে, মানে কান্না করতেছে এরকম স্টাইলে সে সেখানে দাঁড়িয়ে আছে। তো মকবুল চাচা চিন্তা করলেন যে এত রাতে এখানে একটা মেয়ে কান্না করতেছে মানে কি। তো তিনি হলো ভয় না পেয়ে, আমি রাসেল প্রথমে বলেছি যে তিনি একটু সাহসী ছিলেন, তো তিনি হলো ভয় না পেয়ে সেই মেয়েটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কে আপনি, আপনি এখানে এত রাতে এখানে বসে কান্না করতেছেন কেন। কিন্তু রাসেল ভাই সেই অবয়বটা কোনো কিছু বলে না। তো যখন মকবুল চাচা পুনরায় জিজ্ঞেস করলেন, আরে কে আপনি বলেন না, আর এখানে আপনি এত রাতে এখানে কেন, যান বাসায় যান। তো রাসেল ভাই সেই অবয়বটা কোনো কিছুই বলে না, সেই অবয়বটা তার মতো করে সেই ওই কান্নার স্টাইলে হালকা মৃদু সুরে কান্না করে যাচ্ছে। রাসেল ভাই মকবুল চাচা দেখেন যে সেই মেয়েটা এমন মায়াবীভাবে কান্না করতেছে, মনে হচ্ছে যে তাকে হেল্প না করলে বা সাহায্য না করলে তার ভালো লাগবে না, তিনি এইরকমটা অনুভব করলেন। তো মকবুল চাচা পুনরায় জিজ্ঞেস করলেন যে আরে কি হয়েছে বলেন তো, আপনি কথা না বলে শুধু কান্না করে যাচ্ছেন, কি সমস্যা। পরে হলো সেই মহিলাটা মকবুল চাচাকে একটা আঙ্গুল দিয়ে এক জায়গায় ইশারা করে, এবং যখনই তিনি সেই দিকে তাকান, মকবুল চাচা সেদিকে যখন তাকান, তিনি দেখেন যে ওই মহিলাটা ওই পুকুরের মাঝখানের দিকে মানে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে। তো জিজ্ঞেস করেন যে কি হয়েছে, ওইখানে পুকুরে কি সমস্যা, কি হয়েছে। কিন্তু রাসেল ভাই সেই মহিলাটা কিছুই বলতেছে না, সে শুধু আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। তো যখন মকবুল চাচা বললেন যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আমি আসলে কোনো কিছুই বুঝতেছি না, আপনি একটু আমাকে ভালো করে বলতে পারেন ওখানে কি সমস্যা। তো রাসেল ভাই ওই মহিলাটা বলেন যে আমি ওইখানে একটা কালো অবয়বকে দেখেছি, সেই অবয়বটা মাছ ধরে ধরে খাচ্ছে। তো এরা শুনে তো মকবুল চাচা একটু চমকে যান, কালো অবয়ব, পুকুর পাড়ে আবার কিসের কালো অবয়ব, আরে আপনি ভুল দেখেছেন, যান বাসায় চলে যান। তো এই কথা বলে যখন রাসেল ভাই ওই মকবুল চাচা সেই মহিলাটির দিকে তাকাবে, দেখে যে সেখানে কেউ নেই। তিনি তো বেশ অবাক হয়ে যান, কিরে কোথায় চলে গেল, এখানে তো ছিল তিনি সেই মহিলাটা। তো এটা দেখে তিনি তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান, যদিও তিনি একটু সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে মেয়েটা ভেনিশ হওয়ার কারণে তিনি প্রচণ্ড পরিমাণে একটু ভয় পেয়ে যান, এবং
রাসেল ভাই যেহেতু ওই মেয়েটা সামনে ওই পুকুরের একটা কালো অবয়বের কথা বলেছিল, এখন তার কাছে মনে হচ্ছে যে সে এদিকে গেলে মনে হয় তার বিপদ হবে, কিন্তু এখন এইদিকে যদি না যায়, এই রাস্তায় একই রাস্তা দিয়ে যদি না যেয়ে যদি তিনি ঘুরে যান, তাহলে তাকে আরো প্রায় আধা ঘন্টা ঘুরে যেতে হবে, এবং সেই রাস্তায় আসলে আরো বাজে অবস্থা। তো ওই রাস্তা দিয়ে গেলে আসলে দেখা যায় যে একদম গ্রামের ভিতর দিয়ে, মানুষের বাসার ভিতর দিয়ে উঠান পার হয়ে যেতে হয়, যেটা খুবই বিরক্তকর। তো উনি চিন্তা করলেন যে মানে কিছুক্ষণ ওখানে থাকার পর তার কাছে মনে হলো যে আসলে মেয়েটা মনে হয় তার হয়তো বা খারাপ কিছু ছিল, কিন্তু তার তো কোনো ক্ষতি করেনি। তো সে চিন্তা করলো যে সেই পুকুর পাড় দিয়ে সে যাবে। তো রাসেল ভাই ওই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় তিনি ওই মহিলার কথা অনুযায়ী, যে মেয়েটা বলেছিল যে পুকুর পাড়ে একটা অবয়ব মাছ খাচ্ছে, তো রাসেল ভাই মকবুল চাচা দেখেন যে সেই পুকুর পাড়ে সত্যি সত্যি একটা কালো অবয়ব তো মাছ ধরে ধরে খাচ্ছে। সে হাত দিয়ে পানির মধ্যে হাত ডুবাচ্ছে এবং একটা করে মাছ ধরছে এবং মাছ খাচ্ছে। তো রাসেল ভাই ওই পুকুরটাতে আসলে মাছ চাষ করা হয় প্রতি বছরে। তো এখানে আসলে প্রচুর পরিমাণ মাছ থাকে। তো এখানে তো পাহারাদার যারা আছে তারা এই বিষয়টা দেখার কথা, কিন্তু তিনি লক্ষ্য করেন যে এই পুকুরে আসলে কোনো পাহারাদার আর নেই। পাহারাদার আছে কিন্তু আসলে তিনি কোথায় গেছেন তিনি দেখতেছেন না। তো রাসেল ভাই তিনি এই একটা কালো অবয়ব, সেই অবয়বটার মাথায় দুটো শিং তিনি স্পষ্ট দেখতেছেন। রাসেল ভাই তিনি হলো লক্ষ্য করেন যে যে ঘুটঘুটু অন্ধকার ছিল রাতটা, তার কাছে মনে হচ্ছে যে এটা একটা হালকা চাঁদনি রাত। এতক্ষণ কিন্তু চাঁদনি রাত ছিল না। তিনি বেশ অবাক হন যে সেই অবয়বটাকে তিনি স্পষ্টভাবে দেখতেছেন, এবং সেই অবয়বটা কালো একটা অবয়ব, একটা দানবের মতো, এবং সে মাছ ধরে ধরে যাচ্ছে। তো মুঘল চাচা চিন্তা করলেন যে সেদিকে না তাকিয়ে তাকে চুপি চুপি করে যাওয়া উচিত, মানে চুপি চুপি রাস্তাটা পার হওয়া উচিত, তাহলে তিনি বিপদ থেকে রক্ষা হন। তো রাসেল ভাই যখনই তিনি সেই রাস্তা দিয়ে চুপি চুপি মাথা নিচু করে আড়ালভাবে যাওয়ার চেষ্টা করলেন, রাসেল ভাই তখনই ঘটলো মেইন ঘটনা। সেই অপরাধটা বলে, কে রে রাস্তা দিয়ে যায়? এটা শুনে তো মকবুল চাচা থমকে দাঁড়ালেন, এবং যখনই মকবুল চাচা সামনের দিকে তাকালেন, দেখলেন রাসেল ভাই রাস্তার মাঝখানে সেই দানবের মতো কালো অবয়বটা একটা প্রখণ্ড একটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। তো সেই অবয়বটা জিজ্ঞেস করতেছে, তোর এত বড় সাহস, তুই আমার সাথে কথা না বলে একা একা চলে যাচ্ছিস? তো এটা শুনে তো মকবুল চাচা কি করবে বুঝতে পারতেছেন না। তো তিনি আমতা আমতা করে বললেন যে আসলে অনেক রাত হয়েছে তো, আর আমি তো আপনাকে এর আগে কখনো দেখি নাই, আমি আসলে ভয় পেয়েই চুপি চুপি যাচ্ছি। তো ভয় পেয়েছিস, এই বলে সেই দানবটা একটা প্রখণ্ড একটা হাসি দিতে শুরু করলো, এবং তার সামনে রাসেল ভাই সেই মাছটা কাঁচায় খাওয়া শুরু করলো। এবং সেই সাথে মকবুল চাচা অনুভব করলেন চারপাশটা যেন একটা তীব্র পচা মাছের গন্ধের মতো ভরে গেল, যেটা তিনি তার বমি কোনোভাবে রাখতে পারেননি। তিনি ওই দানবটার সামনে বমি করে দিলেন। তো বমি করে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসেল ভাই সেই দানবটা এবার অনেক চটে গেলেন, এবং দানবটা তার কাছে এসে মনে হলো যে তার গলা চেপে ধরেছে, এবং তাকে মকবুল চাচা বলতেছে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে বমি করে দিলি? এত সুন্দর একটা সুগন্ধ, এত সুন্দর একটা পরিবেশ, তুই পরিবেশটাকে নোংরা করলি, তোকে আজকে মেরেই ফেলবো। এই বলে রাসেল ভাই মকবুল চাচাকে গলা ধরে উপরে তুললেন, এবং দেখলেন যে তিনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, এবং মনে হচ্ছে যে তিনি তার জীবন থেকে রুহটা যেন বের হয়ে যাচ্ছে। তো রাসেল ভাই এরকম কিছুক্ষণ থাকার পর তিনি কোনোভাবে তার শ্বাস নিতে পারতেছেন না, এবং তার কাছে মনে হচ্ছে তিনি মারা গেছেন। তো রাসেল ভাই যখন তিনি চোখ খোলেন, তিনি দেখেন যে সকালের আজান দিচ্ছে, দূরে মসজিদ থেকে সকালের আজান আসতেছে, এবং তিনি দেখেন সেই পুকুর পাড়ের রাস্তায় পড়ে আছেন। তো তিনি তড়িঘড়ি করে ওঠেন, এবং তার ওই ঘটনার কথা মনে পড়ে, এবং তিনি কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে তিনি আসলে বাসায় চলে আসেন। তো বাসায় আসার পর রাসেল ভাই প্রায় 1 কিলোমিটার রাস্তা তিনি দৌড়ে আসার কারণে তিনি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যান, এবং বাসায় এসে তিনি পুনরায় জ্ঞান হারিয়ে ফেলেন। তো বাসার লোকজন যখন তাকে বাসায় নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে কী হয়েছে, জ্ঞান ফেরার পর যখন জিজ্ঞেস করে যে কী হয়েছে, পরে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন।
তো রাসেল ভাই এরপরে আসলে মকবুল চাচার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তিনি জানিয়েছেন যে তিনি প্রায় নাকি ওই সাদা কাপড় পরা মেয়েটাকে দেখেন সেই আম গাছটার নিচে, কিন্তু তিনি আসলে চেষ্টা করেন যে কারো না কারোর সাথে তিনি আসতে, যেহেতু তার সাইকেল আছে, তিনি দেখা যায় তার দোকান বন্ধ করে তাড়াতাড়ি আসতেন। এরকম করে তিনি প্রায় 6 মাস কন্টিনিউ করেন। তো এরপরে আসলে তিনি বিষয়টা মোটামুটি এক প্রকার ভুলে যান। তো এরপরে তার সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, এটা ছিল রাকিবের চাচার ঘটনা। আমার কাছে ঘটনাটা একটু ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ঘটনার সময়কাল 1980 সালের পরবর্তী কোন একটা সময় হবে। আমরা গ্রামের নামটি উল্লেখ করব না। গ্রামের এক জেলে বাড়ি, তারা বংশ পরম্পরায় মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। খাল বিল নদীতে মাছ ধরে বিকেলবেলা বাজারে বিক্রি করত। এখনো এই পরিবার মাছ ধরার সাথেই জড়িত, তবে তারা এখন শুধু ফিশারি এবং পুকুরের যে মাছ, এই মাছ বিক্রির টাকা দিয়েই মূলত তারা পরিবার চালান। তো জেলে বাড়িতে মাছ ধরার বিভিন্ন ধরনের সরঞ্জাম তো থাকতোই, যেমন বের, জাল, পলো, ট্যাটা, তোরা জাল, শিব জাল, কারেন্ট জাল ইত্যাদি। তো জেলে বাড়ির 3 জন, তাহের ভাই, কাশেম ভাই এবং জামাল ভাই, মাছ ধরতে বোকাবিল যেতেন রাতের বেলা। সন্ধ্যার পর তারা বিভিন্ন সরঞ্জাম, টর্চ, হারিকেন ইত্যাদি নিয়ে রাত্রে খাওয়া দাওয়ার জন্য বা সাথে চিরা, মুড়ি, গুড় ইত্যাদি শুকনা খাবারও নিয়ে বের হতেন। সারা রাত ধরে মাছ তো যা পেতেন সকালে বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন। আবার এগুলো বিক্রি করে প্রয়োজনীয় আরো সরঞ্জামাদি বাড়ির জন্য কিনে বাড়িতে ফিরতেন। এদের মধ্যে বয়সে সবার বড় ছিল তাহের ভাই। বোকাবিলের অতি প্রাকৃত ব্যাপার স্যাপার সম্বন্ধে তার কিন্তু যথেষ্ট ধারণা ছিল, এবং মাছ ধরার সময় সবাই তার দিক নির্দেশনা অনুসরণ করত। ওই জেলে বাড়ির সাথে আরো একটি বাড়ি ছিল। ওই বাড়িতে একটা এতিম ছেলে বসবাস করত। ছেলেটার বয়স আনুমানিক ওই সময় 10 বছর হবে আর কি। ওর নাম ছিল হচ্ছে অলি। ছেলেটা একটু সহজ সরল, হাবাগোবা টাইপের ছিল, তবে পাগল না। কিন্তু থাকে না অনেক বাচ্চা সহজ সরল কিন্তু পাগল না, ওই রকম আর কি। অলির মায়ের একটা ছেলে আর একটা মেয়ে ছিল। অলির দাদা জীবিত ছিলেন। অলির দাদারও এক ছেলে ছিল, সেটা হচ্ছে এই অলির বাবা। তখন পর্যন্ত অলির সুন্নতে খতনা করানো হয়নি, মানে যতটুকু বয়স হলে সাধারণত আমাদের দেশে করানো হয় 10 বছর, তখন আর কি হয়নি আর কি। সাধারণত আরো কম বয়সেই আমাদের দেশে সুন্নতে খতনা করানো হয়। মাঝে মধ্যে অলির মা এসে তাহের ভাইকে বলতো, আমার ছেলেটাকে রাতের বেলা মাছ ধরতে নিয়ে যাবেন, কিছু মাছ পেলেও তো আমাদের ভাত খাওয়ার জো হবে। তাহের ভাই এতিম বিবেচনা করে অলিকে মাঝে মধ্যে নিয়েই যেতেন। অলির কাজ ছিল মাছ ধরার সরঞ্জাম ও খাবার হাতে রাখা। মাছ ধরে রাখার পাত্র যেমন খালই, এই খালই অলির কাছেই থাকতো। মাছ ধরার সময় কেউ কিছু চাইলে অলি এগিয়ে দিত। অলি মাছ ধরতে নামতো না কখনো, শুধু তাদের কাজে সাহায্য করত। অলি যেহেতু মাছ ধরে না, শুধু তাদের ওই ফরমায়েশ অনুযায়ী কাজ করে, তাই তাহের ভাই অলিকে বোকাবিল সম্বন্ধে তেমন কিছু জানান নাই। একদিন সন্ধ্যার পর তারা 4 জন মাছ ধরতে বোকাবিল রওনা দেন। 3 ভাই আর হচ্ছে এই অলি। বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে ছিল এই বিল। বোকাবিলে একটি নদী ও 2টি খাল এসে মিশেছে। খালটা কৃত্রিমভাবে খনন করা। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসে এই খালের কাজ উদ্বোধন করেছিলেন এবং নিজের হাতে মাটি কেটে এই কাজ শুরু করেছিলেন। তো এটা ধরার খাল নামেও পরিচিত। খালটির যে বিলের সংযোগ যে পথটা রয়েছে, এই পথে একটি স্লুইস গেট ছিল। স্লুইস গেট দিয়ে খালের পানি নিয়ন্ত্রণে রাখা হতো। তো কথা ছিল যে ওই সময় এই স্লুইস গেটের কাছাকাছি মাছ ধরা হবে, মানে যেদিন তারা আবার বের হয়েছেন আর কি। তারা বিলে আসার পর অলির কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে যে যার মতো মাছ ধরতে নেমে গেছেন।
তো অলি পানির ধারে একটা ক্ষেতের আইলে বসে থাকে। তো ওই দিন তেমন অন্ধকার ছিল না, টর্চ, হারিকেন, মাছ ধরার পাত্র সব তো অলির কাছেই ছিল। তো চাঁদ কতক্ষণে মেঘের আড়ালে ঢেকে যায়, আবার কখনো বাইরে বেরিয়ে আসে। তখন বাইরে বেরিয়ে আসে চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত এমন দিনগুলোতে বা এমন রাতগুলোতে মাছ ধরতে আলোর প্রয়োজন হয় না। এদিকে কারেন্ট জাল পেতে সবাই তো পলো দিয়ে মাছ ধরতে ব্যস্ত। প্রিয় লিসেনার্স, আপনারা নাগরদোলা তো নিশ্চয়ই দেখেছেন। এদিকের গ্রামের মানুষ এটাকে বলতো চোরকি। গ্রামে মেলা হলে নাগরদোলা দেখা যেত। আগে নাগরদোলা সম্পূর্ণ কাঠের তৈরি ছিল, তাই যখন নাগরদোলা ঘোরানো হতো তখন গরুর গাড়ির চাকার শব্দের মতো ক্যাচ 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 শব্দ হতো। এই শব্দটা দূর থেকেও শোনা যেত। এখনকার নাগরদোলায় অবশ্য দুই পাশে বিয়ারিং লাগানো থাকে, স্টিলের নাগরদোলা হয়েছে, তাই ধরনের ক্যাচ 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 শব্দ হয় না। আর এটা বিয়ারিং লাগার কারণে এটা ঘোরাতেও এখন অনেকটা সহজ হয়ে গেছে। তো এই বোকা বিলে রাতে মাছ ধরতে গিয়ে অনেকেই নাকি নাগরদোলা দেখতে পেত। এই নাগরদোলা দেখতে গিয়ে অনেকেই নিখোঁজ হয়েছে, এমনকি মানসিক ভারসাম্য হারিয়েছে, পাগল হয়েছে, এমন একাধিক ঘটনা নাকি রয়েছে। দুপুরে গ্রামের বাচ্চারা বিলের শাপলা ফুল, শালুক সংগ্রহ করতে গিয়েও নাগরদোলা দেখেছে, এমন অনেক ঘটনা নাকি রয়েছে। সেই রাত্রে অলি বসে আছে, সবাই মাছ ধরতে ধরতে একটু দূরে চলে গেছে। হঠাৎ করে অলির কানে নাগরদোলার ক্যাচ 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 শব্দ ভেসে আসে। অলি এর আগেও মেলায় তো নাগরদোলা দেখেছেই, শব্দটা পরিচিত লাগে তার কাছে। অলির মনে হয় ওইদিকে হয়তো কোথাও মেলা হচ্ছে, সবাই মাছ ধরায় ব্যস্ত, আর কেউ যেহেতু তাকে কোনো কাজে ডাক দিচ্ছে না, সে চিন্তা করলাম একটু এগিয়ে গিয়ে দেখে আসি না। শব্দটা ভেসে আসছে বিলের দক্ষিণ দিক থেকে। শব্দ অনুসরণ করে অলি হাঁটতে হাঁটতে নাগরদোলার কাছে এসে পড়ে। শুকনো ক্ষেত, মাঠের মতো একটা খোলা জায়গা। তো মানুষজন আসলে কাউকে দেখছে না। অলি শুধু একটি নাগরদোলা আস্তে আস্তে ঘুরছে, ক্যাচ 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 শব্দ করে। অলি মনে করে মেলা হয়তো কাল সকালে হবে, তাই আগের দিন লোকজন এসে নাগরদোলা বসিয়ে রেখে গেছে। লোকজন যেহেতু কেউ নেই, আমি একটু নাগরদোলায় উঠে বসি, বিনা পয়সা চড়া হবে, এমনিতে তো পয়সা দিয়ে চড়তে হবে। অলি নাগরদোলার কাছে গিয়ে দাঁড়াতেই নাগরদোলা থেমে যায়। নাগরদোলা হঠাৎ করে থেমে যায়, অথচ একটু একটু করে নাগরদোলা ঘুরছিল। মনে হচ্ছে নাগরদোলা এতক্ষণ অলির জন্যই অপেক্ষা করছিল। সে কাছে আসতেই থেমে যায়। অলি নাগরদোলায় উঠে বসে। এদিকে তাহের ভাই, উনি মাছ ধরতে ধরতে পিপাসার্ত হয়ে পড়েন। পানি নিয়ে আসার জন্য অলিকে ডাকাডাকি করে অলিকে আর পাচ্ছে না। অলির কাছে কিন্তু খাবার পানি থাকে। এখন অলিকে ডাকলেই তো পাওয়া যায়, এখন কেন পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু তাদের মাথায় একটা চিন্তার উদ্রেক করে। তাহের ভাই অন্য দুই ভাইকে ডাকতে থাকেন, তারা আসে। অলি কোথায় গেল? এতে এমনি সহজ সরল ছেলে, হাবাগোবা টাইপের ছেলে, আবার কোথায় গিয়ে বিপদে পড়লো কিনা। এনারা তিনজন আবার একত্র হয়ে অলিকে আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু আশেপাশে কোথাও অলিকে ওনারা পান না। সহজ সরল ছেলে, বুদ্ধি শুদ্ধি কম, এ কি আবার মাস্টার্স নিয়ে বাড়িতে চলে গেল কিনা। ওনারা চিন্তা করলেন যে হয়তোবা ওনারা মাছ ধরতে দূরে চলে গিয়েছিলেন, অলি খুঁজে পায় নাই, ছোট মানুষ, উনি ওনারা মাছ যা দিয়েছিলেন অলিকে, অলি হয়তো সেই মাছগুলো নিয়ে ওনাদের বাড়িতে চলে গেছে, অর্থাৎ এই যে তাহের ভাইদের বাড়িতে চলে গেছে, সেখানে গিয়ে মাছগুলো রেখে হয়তো নিজের বাড়িতে চলে গেছে, এরকমটা ওনারা চিন্তা করেছেন। তো ওনারা কি করলেন যে ওনারা সারা রাত ধরে মাছ ধরেছেন, মাছ ধরে বাড়িতে ফিরেছেন। মাছ যেগুলো ধরেছেন ওগুলো অন্য একটা জায়গায় রেখেছিলেন। অলি কিন্তু কখনোই ওনাদেরকে না বলে চলে যায় নাই, এই ফার্স্ট টাইম এরকমটা হয়েছে, এটাও কিন্তু ওনারা ভাবছিলেন। তো বাড়িতে আসার পর ওনারা জানলেন যে অলি তো রাতে বাড়ি ফেরে নাই। এদিকে ওই অলির যে মা, সেও এসে খোঁজ খবর নিয়েছে যে অলি কোথায়। তারা বলে যে অলি তো এরকম ভাবে হঠাৎ করে চলে গেছে। আর ওনারাও জানলেন যে অলি রাতে বাড়ি ফেরে নাই। এদিকে অলির মা যখন জানলেন যে অলি এরকম ভাবে কোথায় যেন চলে গেছে, সে তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। একমাত্র ছেলে, তারপরে ওরকম সহজ সরল ছেলে, কোথায় গিয়ে কোন বিপদে পড়বে। এদিকে এই যে তাহের ভাই ওনাকে সান্ত্বনা দেন যে আপনি চিন্তা করেন না, অলিকে ইনশাল্লাহ আমরা খুঁজে বের করব। ওনারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু অলির সন্ধান আর পান না। আশেপাশের গ্রামে, হাট বাজারে খবর নিয়ে অলিকে পাওয়া গেল না। এভাবে 3 দিন খোঁজার পর
অলির সন্ধান যখন পাওয়া গেল না, মনে চিন্তা করলেন যে ছেলেটাকে কেউ মেরে ফেললো না তো। আর অলি যদি মারাই যেত বা কেউ মেরে ফেলতো, তার লাশ তো অন্তত পাওয়া যেত। অলির মধ্যে একটা সহজ সরল হাবাগোবা ছেলেকে কে মারবে? ওর কে শত্রু থাকতে পারে? এমন তো আসলে মনে করাও মুশকিল। কিন্তু অলির কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। অলি কিন্তু খুব ভালো সাঁতার জানতো, পানিতে ডুবে যাওয়ারও কথা না, হারিয়ে গেলেও ফিরে আসার কথা। সে এতটা হাবাগোবা না যে সে হারিয়ে গেলে ফেরত আসতে পারবে না। সে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, গ্রামের নাম সবকিছুই বলতে পারে। এইভাবে চলে যায় 3 মাস। 3 মাস পরের ঘটনা, বিলের দক্ষিণ দিকের এক গ্রামের কৃষক তার পাট খেতে পাট কেটে আনতে গেছেন। কৃষক নিজে এবং সাথে 2 জন কাজের লোক নিয়ে নৌকা করে বিলের ওই পাট ক্ষেত যেখানে ছিল ওই অংশে গেছেন। পাট কাটার মৌসুমে আবার বিলে পানি থাকে, তাই পাট কেটে নৌকায় করে কাছাকাছি এনে বিলের পানিতে পাট চুবিয়ে রেখে জাগ দিতে হয়। জাগ না দিলে কিন্তু এই পাট থেকে আঁশ আলাদা করা যায় না। এটা আমাদের এলাকায় জাগ বলে, হয়তো বা অন্য এলাকায় অন্য কোনো কিছু বলতে পারে। অর্থাৎ ওই পাটখড়িটা পানিতে রেখে এটা পচাতে হয়। তো যাই হোক, ওই কৃষক দুপুরে ক্ষেতের আইলে নৌকা বেঁধে খাবার খেতে বসেছেন ক্ষেতের এক পাশে। তপ্ত রোদ ছিল সেই দিন। খাবার খাওয়ার এক পর্যায়ে একটা দমকা হাওয়া লাগে তাদের শরীরে। বাতাসে পাট গাছগুলো দোলা দিয়ে ওঠে। বাতাস স্বাভাবিক ব্যাপার হলেও এমন একটা ঝটকা বাতাস কিন্তু সেদিন আর আসেনি। খাবার খেয়ে একটু হুক্কা টানবেন ওনারা। যখন হুক্কা নিয়ে নৌকার কাছে এসেছেন, অর্থাৎ নৌকায় এসেছেন, একটা ছেলে লুঙ্গি আর গেঞ্জি পরে গামছা পেঁচিয়ে বসে রয়েছে। বসে না, আসলে এমন ভাবে ওই নৌকায় বসে রয়েছে, মাথাটা একপাশে ঠেকিয়ে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে হাতের ইশারায় কৃষক বাকি 2 জনকে ডেকে নৌকার দিকে নিয়ে আসেন আর কি। বলতে, দেখো তো, আমি যা দেখি তোমরা তাও তাই দেখো কিনা। দেখার পর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, কারো মুখে কোনো কথা নাই। অল্প সময় আগে তারা খেতে বসেছে, এর মধ্যে কেউ হেঁটে আসলে তো পানির শব্দ পাওয়া যেত। আর বিলের যেই জায়গায় তারা নৌকা নিয়ে এসেছেন, এখানে কিন্তু পায়ে হেঁটে আসা কঠিন ব্যাপার বলতে হবে। একটু আগে একটা বাতাসের ঝটকা লেগেছে, আর ছেলেটা গভীর ঘুমে আচ্ছন্ন। একটা ভয় বা কৌতূহল এদের মধ্যে কাজ করছে, কেউ কোনো কথা বলছে না। তো কৃষক বলল, আমরা 3 জন আছি, আল্লাহ ভরসা, তোমরা আমার সাথে আসো। কৃষক আগে, বাকি 2 জন পেছনে। নৌকার কাছে গিয়ে নৌকায় না উঠে হাত দিয়ে নৌকা নাড়া দিয়ে ডাক দিল। তার গায়ে হাত দেয় নাই, নৌকা নাড়া দিচ্ছে। সেটার ঘুম ভেঙে গেল এবং উঠে দাঁড়িয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো। নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে জানায় তার নাম অলি, বাড়ি অমুক গ্রামে, তার গ্রামের নাম বলে। গ্রামের নাম শুনে কৃষকের 3 মাস আগের কথা মনে হয়। কৃষক জিজ্ঞেস করে, তুমি 3 মাস আগে রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল না? তখন অলি বলে, না, আমি তো কালকে রাতে মাছ ধরতে এসে চরকিতে উঠে ঘুমিয়ে গেছিলাম। এখন দেখি চরকিওয়ালা আমাকে এই নৌকার উপর রেখে চরকি নিয়ে চলে গেছে। কৃষক উনি বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে। উনি দূরের যে ক্ষেতগুলো রয়েছে ওই ক্ষেতগুলোর মানুষগুলোকে ডাক দেন, অলিকে দেখান এবং বলেন যে এই যে দেখো ঘটনা কি, যে অলিকে তো পাওয়া গেছে, এই ঘটনা, আমরা তো এই যে একটু আগে এরকম একটা দমকা বাতাস একটা পাইলাম, তারপর এই ঘটনা অলি তো এটা বলতেছে। সবাই মিলে অলিকে ওই কৃষকের বাড়িতে নিয়ে যান। ঘটনা শুনে গ্রামের মানুষ এসে কৃষকের বাড়িতে ভিড় করে। বিকেল বেলা কৃষক গ্রামের মেম্বারকে সাথে নিয়ে অলিকে নিয়ে তারা ওই যে অলির যে গ্রাম ওখানে যান এবং অলিকে বাড়িতে পৌঁছে দেন। রীতিমতো হই হুল্লোড় পড়ে যায়। 3 মাস পর অলি ফিরে এসেছে। অলির গায়ে সেই আগের পোশাক কিন্তু তখনও আছে। গ্রামের রেওয়াজ অনুযায়ী লোহা গরম করে পানি অলিকে খাওয়ানো হয়। অলিকে তখনই গোসল করানো হয়। গোসলের সময় জানা যায় অলির খতনা করানো হয়েছে, তার মুসলমানি করা। হারানোর আগে কিন্তু অলির মুসলমানি করানো হয়নি। এছাড়াও অলির শরীর স্বাস্থ্য আগের থেকে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ছিল। অলি সারাদিন খেলাধুলা করতো, ঘুরে বেড়াতো, পুকুরে সাঁতার কাটতো, তাই অলির শরীর ময়লাটে থাকতো। কিন্তু অলির শরীর কিন্তু তখন অত্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল, ঝকঝকে তকতকে একদম। অলি যে হারায়নি, অলিকে কেউ নিয়ে গিয়েছিল তা সবার বুঝতে আর বাকি রইল না। অনেক দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে অলিকে দেখতে। এই 3 মাস অলি কোথায় ছিল, কার সাথে ছিল, অলিকে কে নিয়ে গিয়েছিল, এসব কোনো কিছুই অলি মনে করতে পারেনি। শুধু এতটুকুই বলতে পারতো যে আমি চরকির উপরে বসে ঘুমিয়ে গেছিলাম, পরে সকালে চরকিওয়ালা আমাকে নৌকার উপর রেখে চলে গেছে।
অলির দাদা অত্যন্ত ধার্মিক এবং নামাজি লোক ছিলেন। তার নামের শেষে মানুষ মুন্সি শব্দটা যোগ করেছিলেন, মানুষ খুশি হয়ে তাকে মুন্সি বলে ডাকতেন। তো অলি ফিরে আসার পর প্রায়ই আঙুর খেতে বায়না ধরতো, এমনকি আঙুরের জন্য কান্নাকাটি করে সারাদিন না খেয়ে থাকতো। তখন আঙুর কিন্তু সচরাচর পাওয়া যেত না, উপজেলা বাজার থেকে অলির দাদা কিনে এনে দিতেন। তাছাড়া আঙুরের দামও তো বেশি। অলির এই পরিবারের যে আর্থিক সামর্থ্য, তাতে তো আঙুর কেনার সামর্থ্য তাদের আসলে ওভাবে ছিল না। তার দাদা যতটুকু পারতেন কিনে আনতেন। অলি ফিরে আসার কিছুদিন পর, আনুমানিক 1 মাস হবে, অলির প্রতিবেশী এক চাচির ভাই অলিদের বাড়িতে আসে। উনি কবিরাজি সংক্রান্ত কাজে অলিকে কিছুদিনের জন্য নিতে চান। অলিকে নিয়ে সে কোথাও যাবে না, তার বোনের বাড়িতে মানে পাশের বাড়িতেই থাকবেন। অলির মা তার শ্বশুরের মতামত ছাড়া, অর্থাৎ অলির দাদার মতামত ছাড়া কিছু করতে পারবেন না বলে জানিয়ে দেন সাফ। রাত্রে অলির দাদাকে জানানো হলে তিনি সরাসরি নিষেধ করে দেন। ওই মহিলার ভাই নাকি ভয়ঙ্কর এক কালো জাদুকর, তন্ত্রবিদ্যায় সিদ্ধ এক জাদুকর, সে অলিকে নিয়ে অসৎ উদ্দেশ্যে কিছু করবে, এমনটাই অলির দাদা আঁচ করেন। আর সেই লোকটা শয়তানের পূজারী। অলির দাদা জানান শুধু এই লোক নয়, তার কাছে আরো এরকম বেশ কয়েকজনও নাকি এসে এই অনুরোধ করেছেন। অলির দাদা কিন্তু বাসায় বিষয়টা বলেন নাই, তখন বলেন যে এরকম বেশ কয়েকজন লোক আমার কাছে আসছে, অলিকে চাই। তো অলির দাদার একমাত্র বংশপ্রদীপ, অলির কিছু হয়ে গেলে তার বংশের বাতি নিভে যাবে, এমনটাই অলির দাদা ভেবেছেন। তো এই একটি মাত্র কারণে অলির দাদা কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মানুষ কতটুকু অসহায় হলে নিজের ভিটেমাটি বিক্রি করে জন্মস্থান ছেড়ে দেশান্তর হতে বাধ্য হয়। সাধারণত গ্রাম এলাকায় নিজের ভিটামাটি বিক্রি করাটা খুবই খারাপ একটা উদাহরণ হিসাবে দেখা হয়। কেউ যদি ভিটামাটি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়, এটা কখনোই ভালো হিসাবে দেখা হয় না। আর এটা যদি কেউ নেহায়েত বাধ্য না হন, এটা কেউ করেনও না। ভিটামাটি কেউ বিক্রি করেন, অনেকে ঋণের জালে জর্জরিত হয়ে গেলেও নিজের ভিটামাটি বিক্রি করেন না। খুব এক্সট্রিম লেভেলে চলে গেলে ভিটামাটি বন্ধক দেন, তাও বিক্রি করতে চান না। আর কারো ভিটামাটি দখল করা, কারো ভিটামাটি দখল করে কাউকে সেটা থেকে উচ্ছেদ করাটাও এটা খুব বড় ধরনের অভিশাপ লাগার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে এই ভিটামাটি বা জন্মস্থান ছেড়ে কেউ যাওয়ার কথা সাধারণত ভাবে না। অলির দাদা সেই কাজটি করেছিলেন নেহায়াত বাধ্য হয়ে। অলির পরিবার একদম অসহায় হয়ে পড়েছিলেন, কারণ তার দাদা জানতেন কোনো না কোনো ভাবে অলিকে কোনো একটা কবিরাজ তুলে নিয়ে যেতে পারে। তাই বাধ্য হয়ে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। অলির পরিবার যেহেতু খুবই গরিব ছিল, তাই অলির মা বাধ্য হয়ে আবার যান সেই জেলের বাড়ি, ওই জেলে বাড়ি তাহের ভাইয়ের কাছে। তাহের ভাই অলিকে কোনো মতেই নিতে রাজি নন। এবার অলিকে নিলে তাদের সকলের সাথে খারাপ কিছু হতে পারে। মূলত অলির মা চেয়েছিলেন যদি তাহের ভাইয়ের আন্ডারে থাকে তাহলে হয়তো বা তেমন কিছু হবে না। কিন্তু তাহের ভাই চিন্তা করলেন যে যেহেতু ও এরকম 3 মাস জিনেদের জগতে ছিল, এখন অলিকে নিলে আবার তাদের কোনো সমস্যা হয়, যেহেতু অলিকে কোনো একটা গতি করা গেল না, তার দাদার কি করবে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার আর কি করার ছিল। অলির মা তখন গ্রামের অন্য এক লোকের কাছে যান, তার নাম ছিল হোসেন আলী। উনি পেশায় কৃষিকাজ করলেও মাছ ধরে বিক্রি করা তার বাড়তি আয়ের পেশা ছিল। শখের বসে মাছ ধরেন আর কি, নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রিও করেন। এই হোসেন আলী তোরা জাল দিয়ে মাছ ধরতেন, কোমরে খালুই বেঁধে জাল ফেলে মাছ ধরতেন। ওইদিকে অলির দাদা ভিটামাটি বিক্রির কাজ তো অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। অলির দাদা শ্বশুর বাড়ি ছিল দিনাজপুর বা রংপুর জেলার কোন একটা স্থানে আর কি। তো ঘটনা যিনি বর্ণনা করেছেন উনি ঠিক স্থানটা বলতে পারেননি যে রংপুর না দিনাজপুর। ভিটামাটি বিক্রি করে উনি শ্বশুর বাড়ি জমি কিনে স্থানান্তরিত হবেন। তো অলি হোসেন আলীর সাথে বেশি দিন মাছ ধরতে যায় নাই, কারণ অলির দাদার জমি বিক্রির কাজ শেষ হয়ে গেছে। তাই একদিন সকলের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে যান। অলির পরিবার চলে যাওয়ার পর বেশ কিছু ঘটনা ঘটে। কিছু ঘটনা প্রকাশিত হয় দেরিতে। তো হোসেন আলী কিছু বিষয় বর্ণনা করেছিলেন। তিনি অলিকে নিয়ে নদী বা বিলে মাছ ধরতে গেলে তার দিন বা রাত যে সময় হোক না কেন, অলি যে জায়গায় জাল ফেলতো সেখানেই বড় বড় মাছ পেত, কখনো মিস হতো না আল্লাহর রহমতে। তো হোসেন আলী বলেন যে আমি জাল ফেলতাম আর অলি
খালুই নিয়ে দাঁড়িয়ে থাকতো। জাল তুললে অলি জাল থেকে মাছ বেছে খালুয়ে ভরে রাখতো এবং জালে আটকে থাকা লতা পাতা পরিষ্কার করে দিত। প্রথম দিন অলির বিষয়গুলো খুব একটা আগ্রহের সাথে দেখিনি, কিন্তু পরবর্তীতে দেখলাম অলির এই ব্যাপারটা। প্রথম দিন বা প্রথম দিকে চিন্তা করেছে এমনিতেই মাছ পড়ছে, প্রথমে বড় একটা বোয়াল পেলাম, এভাবে সেদিন আরো বড় কিছু মাছ পাই। অলিকে মাছের ভাগ দেওয়ার পরও আমার অনেক মাছ অবশিষ্ট থাকতো। এইভাবে প্রায় প্রতিদিন অলি যেখানে বলতো সেখানে জাল ফেলতাম, অর্থাৎ অলি আমাকে বলতো যে এইখানে জাল ফেলেন, ওইখানে জাল ফেলেন। প্রথম দিকে তো গুরুত্ব দেই নাই, পরে দিলাম, পরে দেখি মাছ পাওয়া যায়। ঘন্টা খানেকের মধ্যে এত মাছ পেতাম যা সারাদিনেও পাওয়ার কথা কল্পনাই করতে পারতাম না। সারা দিন তো দূরের কথা, সারা রাত ধরলেও এত মাছ পাওয়ার কথা কল্পনাও করতাম না। অলির এই আশ্চর্য ক্ষমতার কথা আমি বুঝেছিলাম। এরপর থেকে রাত্রে আমি অলিকে নিয়ে মাছ ধরতে যাইনি, আমার সাহস হয়ে ওঠেনি। রাতের বেলা গেলে যদি কোনো একটা সমস্যা হয়, দিনে মাছ ধরতে যেতাম। আল্লাহর রহমতে দিনে অলিকে নিয়ে মাছ ধরতে গেলে যা মাছ পেতাম তা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট ছিলাম। আর এই ব্যাপারটা আমি এবং আমার স্ত্রী ছাড়া কাউকে বলিনি, কারণ এটা যদি অন্য কেউ জানে তাহলে অলিকে নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য অনেকের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। অলির পরিবার তো চলে গেল। অলির দাদা কিন্তু অনেকখানি জায়গা জমি বিক্রি করলেও কিছু জায়গা বিক্রি করতে পারেন নাই বা করেন নাই। যতটুকু করেন নাই সেটা হলো বসত ভিটা। ওইটা তখনও আসলে বিক্রি করার মতো সময় উনি পান নাই, কারণ ক্রেতা পাচ্ছিলেন না। কিন্তু নাতিকে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে হবে, এই জন্য উনি শুধু ওই ভিটা মাটিটা পরে এসে বিক্রি করবেন চিন্তা করে অন্য অন্য সব জিনিস বিক্রি করে চলে গেছেন আর কি। তো অলির দাদা যত দ্রুত সম্ভব এই এলাকা ত্যাগ করেছে। ভিটার জমি সবার আগে বিক্রি হওয়ার কথা ছিল, তার সবকিছু রেডি, কিনবে আর বসবাস করবে। বেশ কয়েকজন কিন্তু আগ্রহী হন, দরদাম ঠিক হয়, কিন্তু পরে কোনো এক কারণে বিক্রি হয় না। কেউ কিনেছে, টাকা দিয়েছে, রেজিস্ট্রি করার দিন এসে বলে টাকা ফেরত দেন, আমি কিনবো না, সিদ্ধান্ত বদল করেছে। তাই অলির দাদা ভিটা বাড়ির 10% জমি রেখেই চলে গিয়েছিলেন। অলিদের ভিটা এখনো আছে পরিত্যক্ত অবস্থায়। আগে মানুষ সেখানে যেত না, ভূতুরের ঘটনার সম্মুখীন হবে এই ভেবে। দিনের বেলায় কেউ যাচ্ছে, হঠাৎ একটা ঢিল এসে পড়ে গায়ে, রাত্রে আগুনের ফুলকি দেখা যেত, কান্নার শব্দ ভেসে আসতো। এরকম নানান কারণে মানুষ ওদিকে যেত না। এখন অবশ্য আশেপাশে বাড়িঘর হয়েছে, বেড়েছে মানুষের যাতায়াত, তাই কোনো ধরনের ভৌতিক ঘটনা এখন আর চোখে পড়ে না। ওই যে প্রতিবেশী এক চাচির তান্ত্রিক ভাই, যার কথা আমরা বলেছিলাম, এক তান্ত্রিক মামা আর কি, তার বাড়ি ছিল গফরগাঁও উপজেলায়। পরে জানা যায় তান্ত্রিক মূলত কালো জাদুর আশ্রয় নিয়েছিল। বসত ভিটা যে কিনতে বায়নানামা করত তার উপর নাকি কালো জাদু করতো ওই তান্ত্রিক, এই কারণে জমি বিক্রি হতো না। অলির পরিবার যেন এই এলাকা ছেড়ে যেতে না পারে, এই জন্য অলির পরিবার চলে যাওয়ার পর বসত ভিটায় ভুতুরের ঘটনা হতো মূলত ওই কালো জাদুর প্রভাবে। ওই তান্ত্রিক অলিদের পরিবার চলে যাওয়ার পরও নাকি জাদুর মাধ্যমে অনেক চেষ্টা করেছে অলিকে ফিরিয়ে আনার জন্য। অলির উপর কালো জাদু করার জন্য নাকি উল্টো তার নিজের উপরই প্রভাব পড়েছে। কোনো এক অজানা শক্তি আল্লাহর রহমতে অলির পরিবারকে রক্ষা করত। সে যা করত অলিদের পরিবারের উপর, তার উল্টো হয়ে ওই তান্ত্রিকের পরিবারের উপর এসেই পড়তো। তান্ত্রিক এক পর্যায়ে নিজ পরিবারকে বাঁচাতে পরিবার থেকে পৃথক হয়ে যান, আলাদা একা এক বাড়িতে থাকতে শুরু করেন। একদিন সকালবেলা রেল লাইনে কাটা অবস্থায় তান্ত্রিকের লাশ পাওয়া যায়। তান্ত্রিক মারা যাওয়ার পর তার বোনের কাছ থেকে এসব তথ্য জানা যায়। বোন সহ বোনের বাড়ির অনেকেই এসব জানতো, কিন্তু ভয় প্রকাশ করতো না। তান্ত্রিক মারা যাওয়ার পর সবকিছু প্রকাশিত হয়। তান্ত্রিকের বোন মানে অলির এই প্রতিবেশী চাচির ছেলে নাকি পানিতে ডুবে মারা গিয়েছিল, তারই আপন মামার জাদুর উল্টো প্রভাবে। ছেলে যখন হারিয়ে গেছে, ছেলে মারা গেছে আর কি, ছেলে হারানোর পর উনিও তখনও ভয়ে মুখ খোলেন নাই। এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের অনেকেই বলেন অলি নাকি একবার এসেছিল এই এলাকায় তার দাদা মারা যাবার পর, কিন্তু এই কথা নির্ভরযোগ্য সত্যতা নিশ্চিত আসলে হয় না। অলিদের বসত ভিটায় সেই 10% জমি এখনো আছে। অলিদের পরিবার চলে যাওয়ার পর কেউ তাদের সম্বন্ধে বলতে পারে না, কেউ কিছু জানেও না। তারা কখনো এখানে এসেছে বলে বা কারোর সাথে যোগাযোগ করেছে বলে কোনো তথ্যও পাওয়া যায় না। আসলে অলির বিষয়টা
সম্পূর্ণ এক রহস্যে ঘেরা। অলি কি বর্তমানে জীবিত আছে, কোথায় আছে, বিষয়টা জানা যায় না। হতে পারে অলি জীবিত আছে। যদি 1980 সালের পরবর্তী সময়ে অলির বয়স 10 বছর থাকে, তাহলে এখন অলির বয়স কত হবে আপনারা চিন্তা করেন। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। তো এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছে হৃদয়। ঘটনাটি শুরু হয়েছিল এইভাবে। হৃদয় একদিন তার বন্ধুর সাথে বা কলিগের সাথে আলাপ করছিল চা খাওয়া নিয়ে। তখন তারা গ্রিন টি খাচ্ছিল। তো গ্রিন টি নিয়ে তার বন্ধু তাকে বলে যে, কখনো এরকম কিছু খেয়েছিস যেটা কাঁচা পাতা থেকে, গ্রিন টির কাঁচা পাতা থেকে চা? তো হৃদয় বলে যে, না, এরকম তো খাইনি, কিভাবে সম্ভব? তো তখন তার ফ্রেন্ড বলছিল যে, এই চাটা আমি খাইছিলাম আমার মামার ওইখানে। তো বললো, কিভাবে? আমার মামা এক চা বাগানে চাকরি করতো, উনি ওইখানকার ম্যানেজার ছিলেন, তো উনি আমাকে খাওয়াইছিলেন। তো হৃদয় বলে, কেমন? বলে যে, বেশ বেশ অন্যরকম, মানে এটা আসলে ডিফারেন্ট। তো গল্পে গল্পে বললো যে ওখানে যে কি কি করছিলি। তখন তার ফ্রেন্ড বললো যে ওখানে ঘুরছি ফিরছি, এই সেই জায়গাটা অন্যরকম, পুরা বড় বেশ হন্টেড। রাত্রেবেলা মামা বেরিয়ে থাকতো না। তো বলছে, কেন? ওইখানে অনেক কথা প্রচলিত আছে দোস্ত, ওইখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, যেই কারণে মামা ওখানে চাইতে দিত না রাত্রেবেলা। তো হৃদয় তখন জিজ্ঞেস করে, অন্যরকম কি কোনো ঘটনা আছে? বলে, হ্যাঁ, একটা ঘটনা বলছে আমার মামা, তো আমি বলতে পারি তোরে। তো তখন হৃদয় তার কাছ থেকে ঘটনাটা শোনে। তো সেই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেই চা বাগানটাতে হৃদয়ের কলিগ বেড়াতে গিয়েছিল, এটি সেই চা বাগানেরই ঘটনা, বাট তার থেকে বহু বছর আগের। চা বাগানটি বেশ সমৃদ্ধ একটা চা বাগান, মানে বেশ সমৃদ্ধ এবং মানে খুব ভালো মানের চা সেখানে হয়। হৃদয় একটা নাম লিখছিল, বাট হৃদয় আমাকে রিকোয়েস্ট করেছে নামটা যেন আমি উল্লেখ না করি, এমনকি ওই যেখানে ক্যারেক্টারগুলোর নামও আমি যেন উল্লেখ না করি। তো আমি সেটা ছদ্মনাম ব্যবহার করে দেব। তো যাই হোক, সেই চা বাগানে সেই সময় একজন ম্যানেজার আসেন নতুন। তো ম্যানেজার আসার পরে ম্যানেজারটার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল কিছু, যেন তিনি একটা বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বেশ অবস্থা সম্পন্ন পরিবার, এবং তার বাবাই সেই চা বাগানের মাধ্যমে তাকে ওখানে চাকরিটা দেন। কারণ ছেলেটা তিনি একটু বিষাদগ্রস্ত ছিলেন ওই সময়, এবং তার বাবা চান তাকে একটা চাকরিতে এঙ্গেজ করে দিয়ে মোটামুটি বিজি রাখতে। তো তিনি এখানে আসেন। তার অভ্যাস ছিল আঁকাআঁকি করা। তিনি আঁকাআঁকি করতে পছন্দ করতেন এবং একটু নিজের মতো থাকতেন, কারোর সাথে কথাবার্তা খুব কম বলতেন, নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করতেন না। তো এবং খুব সুদর্শন ছিলেন, খুবই সুদর্শন ছিলেন, বেশ লম্বা চওড়া, হ্যান্ডসাম এবং বেশ স্টাইলিশ ভদ্রলোক, এবং তিনি বেশ ভালো শিক্ষিত, এবং তাকে এখানে জবে এঙ্গেজ করা হয়। তো তাকে মোটামুটি পছন্দ করে ফেলেন চা বাগানে যারা অন্যান্য মানুষ, তারা বেশ পছন্দ করেন। তার জন্য একটা বাংলো অ্যালোকেট করা হয় সেখানে, যেখানে তিনি থাকবেন, চা বাংলো। তো জানেন যে চা বাংলোগুলো কিন্তু খুব সুন্দর হতো তখন। তো সেখানে তিনি কিন্তু একা, তার কোনো ফ্যামিলি নাই, তিনি এখানে একা থাকবেন। আর তার এই যে কাজের ফাঁকে যে আঁকাআঁকি করার অভ্যাস, সেগুলো করবেন। তো এটাই করতেন। তো কয়েকদিন নাকি তিনি বেশ ইউজড হয়ে গেলেন ওইখানে কাজ করতে করতে। তার এমনি শহুরে জীবনে কোনো একটা কারণে তার মানসিকভাবে তিনি একটু বিষাদগ্রস্ত ছিলেন, সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করলেন, কাজে মনোযোগ দিলেন, কাজ করছেন। তার আমি একটা ছদ্মনাম দিয়ে দিলাম, তার নাম অনন। তো অনন তিনি কাজ করছেন তার মতো রেস্ট নিচ্ছেন, এবং মোটামুটি তার অবসর সময়টা কাটাচ্ছেন, আঁকাআঁকি করে কাটাচ্ছেন। এবং তিনি দেখা যেত সন্ধ্যার পরে ঘোরাঘুরি করতেন, হেঁটে একটু এদিক ওদিক যেতেন চা বাগানের, এবং জ্যোৎস্না দেখতেন, মানে প্রকৃতির যে পরিবর্তন সেটা তিনি খেয়াল করতেন। এবং তার যে ডিউটিতে যে লোকটা থাকতো তার বাসায়, তার পাশে একটা ছোট্ট কটেজ ছিল, তো তাকে তিনি বিরক্ত করতেন না খুব একটা। অননের একটা ব্যাপার ছিল, বেশ ইয়াং তিনি, এবং বেশ হ্যান্ডসাম এবং সুস্বাস্থ্যের অধিকারী। তো তিনি এগুলো বদার করতেন না, তাকে ছোটোখাটো কাজ নিজেই করে নিতেন, তিনি তাদের হেল্প খুব একটা নিতেন না।
তো সন্ধ্যার পর অননের কাছে একটু বোরিং লাগতো, কারণ হচ্ছে যে এখানে কিছু করার নাই তেমন। তার সেই আঁকা আঁকি করা আর তার গান শোনা আর বই পড়া ছাড়া তেমন কিছু করার নাই। তো একা একা বসে থাকতে কতক্ষণ আর এগুলো ভালো লাগতো, এবং মানুষ নাই কেউ কথা বলার মতো। এমনও না যে তার এখানে যে হেল্পার আছে তাকে ডেকে এনে তিনি কথা বলবেন, মানে তার সাথে কতক্ষণ আর কথা বলা যায়। তো তার কাছে একটু একাকিত্ব লাগতো। তো তিনি এরপর থেকে সন্ধ্যায় বেরোনো শুরু করলেন। বাসার থেকে বেরিয়ে হেঁটে কিছু দূর যেতেন, এদিক ওদিক ঘুরতেন, হেঁটে হেঁটে দেখতেন এদিক ওদিক। তো সেটাও মানে তার কাছে একটু ভালোই লাগতো, কারণ বেশিরভাগ সময় জ্যোৎস্না থাকতো, আকাশে চাঁদ থাকতো, চাঁদের আলোয় চা বাগানগুলো একটু অন্যরকম লাগতো, মনে হতো সবুজ একেবারে ধুয়ে যাচ্ছে। তো তাকে কিন্তু তার ওখানের যে হেল্পার সেও বলছে, এবং তার অফিসের আরেকজন যে কর্মকর্তা আসতো দিনের বেলা তাকে বলছে যে স্যার রাত্রেবেলা হাঁটাহাঁটি করেন না একা, মানে। তো বলছে কেন, অসুবিধা কি? না স্যার, মানে ভালো না, রাত্রে হাইটেন না স্যার, এরকম জায়গাটা সুবিধার না। তো তিনি বলে আরে এখানে যে যারা শ্রমিক আছে তারাই তো থাকে আশেপাশে দূরে, আর এখানে আর কি আপনারাই তো। বলে না স্যার, এমনি তো রাতের বেলা বুঝেন না, আলো নাই কিছু নাই, আপনি হাঁটতেছেন, কত সমস্যা। চা বাগানের মধ্যে সাপও থাকে, অজগরও থাকে অনেক সময়। তো এরকম কথা বলতো। তো উনি আর ওইটাকে কেয়ারই করতেন না, অনন এগুলা কেয়ারই করতেন না। তার একটা মোটরসাইকেল দেয়া ছিল তার ওইখানে, তার চলাফেরার জন্য। তিনি যদি চাইতো সে মোটরসাইকেল নিয়ে দিক যেতে পারতো, একটা H100 মোটরসাইকেল। তো ওইটাও তিনি বের করতেন না, তিনি হাঁটতেন। তো প্রথম প্রথম কয়েকদিন একটু কাছাকাছি হাঁটার পর তার হাঁটার দূরত্ব বাড়লো। তিনি জাস্ট, তার ওয়াকম্যান ছিল একটা, ওই যে অডিও ক্যাসেট ভরে কানে, ওইটা লাগাই নিয়ে তিনি হাঁটা শুরু করতেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন, টিলা ছিল অনেকগুলো, টিলা পার হয়ে সামনে চলে যেতেন, কারো কথা তিনি ওগুলা কেয়ার করতেন না। তো একদিন তিনি একটা জায়গায় যে পৌঁছাইলেন হাঁটতে হাঁটতে, সেই জায়গাটা যেয়ে দেখলেন যে এই জায়গাটা চা বাগানের এই পাশে শেষ হয়ে টিলাটার পাশ থেকে একটা খাল চলে গেছে। তো খালটা চাঁদের আলো পড়ে অসাধারণ লাগতেছে, মানে চাঁদের আলো এমনভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে যে প্রতিটা ঢেউয়ের মাথায় হালকা যে ঝিরিঝিরি বাতাসে ঢেউ যাচ্ছে, সেটা মাথায় চাঁদের আলোগুলো প্রতিফলিত হয়ে যাচ্ছে। তো তিনি দেখলেন যে অসাধারণ। তো তিনি সেখানে বসে পড়লেন, বসে পড়ে চিন্তা করলেন যে এটা যদি আঁকতে পারতাম এখানে আরো অন্যরকম লাগতো। এগুলো ভাবতেছেন আর একটা গান চালাই দিয়েছেন। তো গান শুনতেছেন শুনতেছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো যে অসাধারণ একটা ঘ্রাণ চারপাশে ছেয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে, মানে অন্যরকম একটা ঘ্রাণ, মানে একটা মিষ্টি কোনো পারফিউম হবে, যেটার ঘ্রাণ তিনি আসলে মনে হয় তিনি রিলেট করতে পারতেছেন না। অনেক পারফিউমের ঘ্রাণ তিনি শুনছেন, তো তিনি রিলেট করতে পারতেছেন না। তো তিনি এদিক ওদিক তাকালেন, না মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে পারফিউমের ঘ্রাণটা খুব প্রবল হয়ে আসতেছে, মাঝে মাঝে নাই। তিনি অবাক হলেন যে এই ঘ্রাণটা কোথায়, এখানে কোনো ফুলের গাছ আছে নাকি? তো তিনি অনেকক্ষণ উঠে দাঁড়ায় হাঁটলেন, ওইদিক ওদিক তাকালেন, দেখলেন যে না, কোনো ফুলের গাছ নাই। তো তিনি হেঁটে ব্যাক করলেন। ব্যাক করার পরে যখন তিনি ব্যাক করতেছেন, খুব আশ্চর্য ব্যাপার যে তার সাথে মনে হচ্ছে বাতাসের সাথে ঘ্রাণটাও আসতেছে এবং তার নাকে এসে বাড়ি মারতেছে। এরকম করে তিনি তার বাসায় আসলেন, বেশ অন্যরকম লাগতেছে, এবং ঘ্রাণটা শুনে তার মাথার মধ্যে কেমন যেন একটা ঝিমঝিম ঝিমঝিম লাগতেছে, অন্যরকম লাগতেছে। তো তিনি আসলেন, বাসায় এসে তার চেঞ্জ আপ করলেন, তিনি ফ্রেশ হলেন, হয়ে তিনি তার খাবার রেখে গেছিল ঢেকে যেগুলো, সেগুলো বের করে খাওয়া দাওয়া করলেন, পরে তিনি শুতে গেলেন। তো যখন তিনি ঘুমাতে গেছেন, তার কাছে মনে হচ্ছে যে তার ঘরের মধ্যে পারফিউমটা একদম ডিপ ভাবে চারিপাশে ছড়ানো। খুবই অবাক হয়েছেন তিনি। তো অননার ওইটা বদার করলেন না, ঘুমায় গেলেন রাতের বেলা। তো রাতে কি স্বপ্ন দেখছেন, বেশ ভালো ঘুম হয়েছে তার। তো সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেছেন, অফিসে গিয়ে তার কাজকর্ম করতে করতে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে গেছে। বিকালবেলা যখন বাসায় আসছে, বাসায় এসে ফ্রেশ হয়ে তিনি বেরিয়েছেন, তখন অলরেডি মানে সূর্য হেলে যাচ্ছে এরকম অবস্থা। তো তিনি দেখলেন যে তার কেয়ারটেকার ওখানে বেরোয় হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। তো তাকে ডাকলেন তিনি, অমুক সাহেব এদিকে আসেন। তো তিনি আসলেন, জি স্যার কি ব্যাপার? বলে যে এই আপনাদের এখানে, তখন মনে পড়ছে তার, বলতেছে যে এখানে কি এরকম ফুল গাছ আছে, এইরকম একটা ঘ্রাণ, মানে একটু অন্যরকম। হ্যাঁ, না স্যার আমরা তো এরকম পাই নাই। কেন ফুল গাছ বলতে যে অমুক জায়গায় কিছু ফুল গাছ টাছ আছে, বাট বলছে না আমি এদিক দিয়ে মানে হেঁটে গেছিলাম কালকে, অমুক জায়গায় দিকে অনেক সুন্দর একটা ফুলের ঘ্রাণ পেলাম, মানে এটা কোন ফুলের গাছ আমি বুঝতেছি না। তো সাথে সাথে দেখলো যে তার যে কেয়ারটেকার, তার মুখটুক একটু শুকায় গেছে। বলে যে স্যার ওদিকে যান না। কেন? বলে জায়গাটা ভালো না স্যার, যান না। কেন যান ওদিকে? কয় না আমি তো এমনি গেছি, খুব ভালো লাগছে আমার কাছে এটা, আমি তো মনে করছি আরো যাবো। বলে স্যার ওই জায়গায় যান না, জায়গাটা মানে সুবিধার না। তিনি বলতেছে আরে সুবিধার না কি, মানে ওখানে কি সমস্যা? বলে না স্যার এমনি রাত্রেবেলা তো এত দূর না যাওয়াই ভালো স্যার, যান না আপনি একা একা, আর আপনি তো একা মানুষ, যান, যাওয়াটা ঠিক না। তো তিনি বলে আচ্ছা আচ্ছা আপনি যান, আপনার কাজে যান, বলে তাকে বিদায় দিল। তো সে চিন্তা করতেছে তখন অনন্ত যে নিশ্চয়ই কোনো এখানে এরকম কোনো ফুল গাছ আছে যেটা এরকম খুব সুন্দর ঘ্রাণ।
তো একইভাবে তিনি ঘরে গেলেন, ঘরে যে তার মতো ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার পর আবার তার মাথা চাপছে যে তিনি হাঁটতে বেরোবেন এবং ঘরে যাবেন। ওই যথারীতি তার হেডফোনটা নিয়ে তিনি ওয়াকম্যান নিয়ে হাঁটা ধরছেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন একেবারে রাস্তা দিয়ে। সেই রাস্তা কিন্তু অন্যরকম, মানে মাঝখানে পায়ে চলা পথের মতো এরকম বড় এবং দুই পাশে চা বাগান, এবং চা বাগানগুলো টিলার মতো এরকম, টিলার যে প্রতিটা ঢালের মধ্যে হয়ে আছে উঁচু নিচু, এবং মাঝখানে অনেক জায়গায় গাছ, বড় বড় গাছ। এর মধ্যে হেঁটে যাচ্ছেন, খুব সুন্দর একটা চাঁদ উঠছে। তো তিনি মনে করতেছিলেন যে কোথায় ফুলের ঘ্রাণটা কিন্তু খুব জোস ছিল কালকে, আর দেখি অন্য কোথাও আছে নাকি, কোথাও ফুল ফুটে আছে নাকি। তিনি তার দৃষ্টি অনেকটা মেলে মেলে চলতেছেন। চাঁদের আলোতে বেশ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বিশেষ করে চা পাতার উপরের অংশগুলা। আর সাথে করে আজকে একটা তিনি টর্চ লাইট নিয়ে আসছেন, যে যদি এরকম খুঁজতে হয় মেরে দেখবে উনি, ওই সেই তিনি যাবেন ওই খালের পাড়েই যাবেন। তো হাঁটতে হাঁটতে জাস্ট অনেকটা চলে আসেন তিনি, যখন একটা টিলার পাইতে যাওয়ার সময় হঠাৎ করে তিনি ঝাঁঝালো সেই ঘ্রাণ, সেই ঘ্রাণটা হঠাৎ করে মনে হল তার আশেপাশে এসে পড়ছে। তো তিনি একটু অবাক হইলেন যে কিরে, এতক্ষণ তো পাই নাই আমি, এরকম হঠাৎ করে আসলো কেমনে, অ্যাজ ইফ লাইক কেউ পারফিউম মেরে আমার আশপাশে ঘুরলে যেরকম। তো তিনি তাকালেন, ওই পাশের যে রাস্তাটা চলে গেছে ওদিকে তিনি ফ্ল্যাশ লাইটও মারলেন, কোনো ফুলের গাছ টাছ আছে নাকি, কিচ্ছু নাই। যাক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন তিনি সেই যে টিলার উপরে, খালের ওইখানে কাছে। তো ওইখানে এসে তিনি দেখতেছেন যে হ্যাঁ, আজকেও চাঁদ আছে, আলোটা একটু অন্যরকম, একটু কম কালকের থেকে, বাট আজকে আকাশে মেঘ আছে, তার সাথে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ আরেক রকম একটা সৌন্দর্য তৈরি করছে। মানে দেখা যাচ্ছে মেঘ ঢেকে দিচ্ছে চাঁদকে মাঝে মাঝে বেশ খানিকটা, এবং তার কিছুটা আলো এসে পড়তেছে, অন্যরকম একটা অবস্থা। তো তিনি জাস্ট গতকালকে যেখানে গেছিলেন ঠিক সেই জায়গায় যে বসে পড়লেন, বসে পড়ে দেখতেছেন, ভাবতেছেন যে এইখানে তো যদি উনি পেন্সিল আর কাগজ নিয়ে আসেন, তাও তো ছবি আঁকতে গেলে অন্যরকম হয়ে যাবে, রাতের ছবি আঁকা তো এরকম সম্ভব না, অন্ধকারে, বিশেষ করে যেরকম অন্ধকার। তো চিন্তা করতেছেন যে স্কেচ করতে পারলে কি হতো, আর যদি এরকম রাত ফুটায় তোলা যেত, এই দৃশ্য কি আঁকা সম্ভব, এগুলো ভাবতেছেন তিনি। এরকম ভাবতেছেন, তখন তিনি হঠাৎ করে তার পেছন থেকে শুনলেন খুব সুরেলা একটা কণ্ঠ, মানে একটা নারী কণ্ঠ, বললো খুব সুন্দর তাই না। তিনি একটু থতমত খেলেন, কে, মানে পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে একটা মেয়ে দাঁড়ানো, তার থেকে প্রায় 5-7 ফিট দূরে। তিনি বুঝতে পারছেন চাঁদের আলোয় বেশ রূপবতী একটা মেয়ে, এবং তার চুলগুলো ছাড়া, তিনি একটা শাড়ি পরা, আর চাঁদের আলোয় মেয়েটার স্কিন টোনটা একটু শ্যামলা রঙের স্কিন টোনটা অসাধারণ সুন্দর লাগতেছে। তিনি অবাক হয়ে গেলেন। তো তিনি একটু থতমত খেয়ে বলতেছেন যে আপনি কে, ঠিক বুঝলাম না, এত রাতে এখানে। তো সেই মেয়েটা বলতেছে যে আমি এখানে আসি, সবসময় আসি, আপনি কে। তখন তিনি বলতেছেন যে আমি তো এখানে চা বাগানের ম্যানেজার, এখানে তো এই জায়গাটা আমার এই ইসের আন্ডারে পড়ে, আমি মনে হয় না আমি অন্য কারো এলাকায় আসছি, আমাদের এলাকার মধ্যেই আছে এটা। তো মেয়েটা বলছে ও আই এম সরি, আমি হয়তো আপনাদের এলাকায় চলে আসছি। তো তখন তিনি বলছেন না না, ইটস ওকে, আপনি চলে আসেন নাই, বাট আপনি এত রাতের বেলা একটা মেয়ে মানুষ সেখানে হেঁটে আসছেন, এটি মানে আমার কাছে অস্বস্তি লাগতেছে যে কিভাবে সম্ভব আপনি, মানে মেয়েটা বলছে না না, আমার বাসা কাছেই, খুব কাছেই বাসা, এই চা বাগানের এলাকার ওই পাশে আমাদের বাসা, আমার বাবা এখানে চায়ের ব্যবসা করেন। তো তখন তিনি একটু হলেন, আশ্বস্ত হলেন, বলে আপনার আব্বা চায়ের ব্যবসা করেন, আপনি রাতের বেলা তারপরও আসছেন চা বাগানের এখান দিয়ে। আমাকে তো আমার সাথে যে এখানে কলিগরা আছে যারা চাকরি করে, তারা বলছে এই জায়গাটা মোটেই নিরাপদ না, মোটেই সেফ না, এখানে আসা ঠিক না, কত কিছু আমাকে বুঝাইছে। বাই দ্য ওয়ে, আপনি মাইন্ড করবেন না, আপনি একটা কথা আমাকে একটু বলেন তো, আপনি কি গতকালকে এখানে আসছেন? তো ব্যাপারটা হচ্ছে কি, এই অনন কিন্তু খুব ঝাঁঝালো পারফিউমের ঘ্রাণ পাচ্ছে, মানে সেই যে অজানা ফুলের ঘ্রাণটা, সেটা মেয়েটার কাছ থেকে আসতেছে মনে হচ্ছে। সেই জন্য সে জিজ্ঞেস করছে যে আপনি কি গতকালকে ওখানে আসছেন? তো মেয়েটা বলতেছে যে, একটু হেসে বললো যে না, আমি গতকালকে আসিনি আপনার এখানে। বলে যে না, আমি একটা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি বলি, আমি একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছি বা ফুলের ঘ্রাণ পাচ্ছি কালকের থেকে, খুব কড়া ছিল ঘ্রাণটা, আজকেও পাচ্ছি, মনে হচ্ছে পারফিউমটা আপনার থেকে আসতেছে। এই জন্য জিজ্ঞেস করলাম আপনি কি এখানে আসছিলেন নাকি কালকে। মেয়েটা হাসি দিল, কোনো কিছু বললো না, সে তাকায় আছে একদিকে, বলতেছে খুব সুন্দর, দেখেন মেঘ দেখেন, খুব সুন্দর। তো অনন খুব অবাক হলো, সে বললো যাক, আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগতেছে, এখানে কথা বলারই কেউ নেই আমার, আমি এখানে পুরাই একা, তো এখন আর কি করার। তো মেয়েটা হাসলো, আপনি একা? বলে হ্যাঁ। বলো আচ্ছা। তো মেয়েটা বলছে আমি বসি। তখন অনন বললো যে হ্যাঁ হ্যাঁ বসেন প্লিজ। দেখা দিল বাসা কেটে, আর তো বসার জিজ্ঞেস করার কিছু নেই, বসেন প্লিজ। তবে আমার কাছে অস্বস্তি লাগতেছে যে আপনি রাতের বেলা একা একদম এই জায়গায়, যেখানে আমার এখানে কেউ আমাকে আসতে দিতে চায় না, এখানে বলে যে আসতে না,
তো মেয়েটা বলছে না, আমাকেও আসতে দিত না, যদি জানতো আমার আব্বা বা পরিবারে আমার বাবাই আছেন, তিনি আসতে দিত না। আমি রাতের বেলা বেরিয়ে যাই, আমার মতো বেরিয়ে হেঁটে চলে আসি, কারণ আমার কাছে প্রকৃতি বেশ ভালো লাগে। আমি এই জায়গাটা খুব পছন্দ করি, এই জায়গাটা আমার খুবই প্রিয়, বহু বহু বছর ধরে খুব প্রিয়। তো তখন একটু অবাক হয়, বলে যে বহু বছর ধরে আপনি এখানে আসেন? বলে হ্যাঁ, আপনাকে দেখে তো বহু বছর ধরে আসার মতো মনে হচ্ছে না, কত বয়স হবে আপনার? মেয়েটা বলে যে না, সেটা কি আপনি বুঝবেন আমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করা উচিত না। তো অনন একটু চুপ হয়ে যায়। সে তারপর এমনি দু একটা কথাবার্তা হয় তাদের মধ্যে, বেশ কিছুক্ষণ তারা গল্প করে, বেশ অনেক গল্প করে। গল্প করার পর দেখা যাচ্ছে অনেক রাত হয়ে গেছে। অনন তাকায় দেখে তখন প্রায় 12টা বাজে। অনন বলে যে মাই গড, রাত 12টা বাজে, আমার তো যেতে হবেই, আর আপনি কিভাবে যাবেন? আপনাকে এগিয়ে দিয়ে আসি? মেয়েটা বলে না না, আমাকে এগিয়ে দিয়ে আসা আপনার লাগবে না, আমি চলে যাব। অনন বলে না না না, এটা কখনই সম্ভব, রাত 12টার সময় আপনি কিভাবে? মেয়েটা বলে যে আমি যেতে পারি, আমি আসি, আমার বাসা কিন্তু এখানেই, আমি এখানকার মেয়ে, আমি এখানে বহু বছর ধরে আছি, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, বরং চলেন, আপনাকে সামনে দিয়ে আপনার জায়গা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। অন বলে না না, ইটস ওকে, চলেন তাহলে আমরা মানে যেখান থেকে রাস্তা আলাদা হয় সেই পর্যন্ত যাই। মেয়েটা বলে হ্যাঁ অবশ্যই, রাস্তা যেখানে আলাদা হবে সেখানে আমরা আলাদা হব, বলে দুজনে হেঁটে যায়। তো হাঁটতে হাঁটতে অননের কাছে বেশ অন্যরকম লাগতে থাকে, অনন বেশ আকৃষ্ট হয়ে যায় মেয়েটার প্রতি, এবং হাঁটতেছে, এবং সেই ঘ্রাণটা সে পাচ্ছে তার কাছে মানে অন্যরকম লাগতেছে, খুব সুন্দর একটা, অসাধারণ একটা সুন্দর ফুলের ঘ্রাণ। তো একটা জায়গা পর্যন্ত এসে হেঁটে দুইজনে, তো মেয়েটা বাঁদিকে চলে যাবে, অনন সোজা যাবে। তো মেয়েটা বলে যে হ্যাঁ, এখানেই কিন্তু আমাদের পথ আলাদা হচ্ছে, আপনি চলে যান, আমি আমার মতো যাই। তো অনন বলে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কি আর দেখা হবে না? তো মেয়েটা বলে যে হ্যাঁ, আমি তো এখানে আসি, আসলে পাবেন, রাতেই আসি আমি সাধারণত, কারণ দিনে তো আমাকে আসতে দিবে না। আবার অনেক সময় দেখা যায় দুপুরে, ভর দুপুরে আমি আস্তে করে, যখন কেউ না থাকে, বাবা না থাকে, আমি চলে আসি ভর দুপুরে। যদি ভর দুপুরে আসতে পারেন তাহলে হয়তো আমাকে পাবেন। তো অনন বলে ওকে, দেখা হবে আপনার সাথে, বলে অনন হাঁটা দেয়। অননের বেশ ভালো লাগতেছে কেন জানি, হি ইজ ফিলিং গুড, মানে তার কাছে মনে হচ্ছে যে সে আবার সেই টিনেজ বয়সে চলে গেছে, কলেজে বা হাই স্কুলে থাকতে যেরকম লাগতো সেরকম। তো সে যেতে যেতে কিন্তু বাঁকা চোখে তাকায় যে মেয়েটা যে যাচ্ছে ওদিকে হেঁটে, সেটা সে দেখতেছে। দেখতে দেখতে সে আবার নিজের রাস্তায় দেখে, কেন অন্ধকার, চাঁদের আলোতে কতটুকু আর দেখা যায়। হেঁটে হেঁটে সে ফিরে আসে। খুব আশ্চর্যজনক ব্যাপার, অননের আশেপাশে কিন্তু সেই ঘ্রাণটা, মানে সেই যে ফুলের ঘ্রাণটা সেই আছে, মনে হচ্ছে যে অননকে কেউ পারফিউম স্প্রে করছে গায়ে, এরকম। অনন একটু অবাক হয় এটাতে, যে কিভাবে সম্ভব, মানে এই ঘ্রাণটা। তো সে বুঝতে পারতেছে এই ঘ্রাণটা মেয়েটার থেকে আসতেছে, সে নিশ্চয়ই পারফিউমটা দিছে, সেই পারফিউমের নামটা কিভাবে খুঁজবে? এই ঘ্রাণ তো সে ডিটেক্ট করতে পারতেছে না। সে প্রি মাচ শিওর যে মেয়েটা গতকালকেও আসছিল এখানে, সেই জন্য ঘ্রাণটা পাইছে, এখনো পাচ্ছে, এবং সম্ভবত ঘ্রাণটা তার নাকে লেগে আছে দেখি সে পাচ্ছে। বাসায় এসেও সে ঘ্রাণটা পেতে থাকে, এবং একসময় সে ঘুমায় যায়। সকালবেলা উঠে, একটু লেট করে উঠে সে অফিসে এসে খুব উৎফুল্ল কাজ করতেছে এসে। তো তার যে ওখানে যে তার যে টেক কেয়ার করে যে লোকটা থাকে, সে জিজ্ঞেস করে যে স্যার, আপনি কি রাতের বেলা বাইরে ছিলেন? ভাই, সে বলে কথা বলেন না ভাই, আমার রাতের বেলা আমি কোথায় যাই না যাই সেটা কারো দেখার দরকার নাই, আমি আমার মতো চলাফেরা করি, আপনি আপনার মতো থাকেন, দরকার হলে আমি জানাবো। তো তখন তার আন্ডারে যে কাজ করে সে চুপ করে যায়, সে আর কিছু বলে না, কারণ সে বুঝে যে ওনাকে, আর শুনছে যে মানে তার সম্বন্ধে শুনছে যে উনি নাকি একটু অন্যরকম, মানে বেশি কথাবার্তা, মানে তাকে কেউ ঘাটাইলে পছন্দ করেন না। তো এই কারণে তিনি আর কথা বাড়াইলেন না। চিন্তা করলেন যে এই লোকটাকে আসলে কিভাবে দেখে রাখা যায়, কিছুই তো করার নাই, বলাও যায় না, এই বলে চুপ করে গেলেন, কিছু বললেন না। অনন নিজের মতো দেখা গেল দ্রুত কাজ শেষ করলো, ওই দিন কাজ শেষ করে খুব উৎফুল্ল ছিল। সে সন্ধ্যার সময় আবার সে রেডি হয়ে বেরোয় গেল, এবং রাতের বেলা গিয়ে ওইখানে যেই সে দেখলো যে মেয়েটা বসেই আছে ওইখানে। অননের সাথে দেখা হলো, আবার কথাবার্তা হলো, অনেকক্ষণ তারা সময় কাটালো, দুজন মিলে ওই দিন হাঁটলো, তারা ওই টিলা বেয়ে নেমে গেল, তারা ওই খালের পাড়ে গিয়ে হাঁটলো। অননের কাছে মনে হচ্ছে যে জীবনের বেস্ট টাইম কাটাচ্ছে, মানে রাত এরকম। সে ওই দিন রাত 12টা ক্রস করে ফেললো, এবং সে যখন ফিরে আসতেছে সে মেয়েটাকে বললো, মেয়েটা বললো আপনাকে আমি বলছি, আমাকে পৌঁছাতে হবে না, যাই। তো অনন এরপরে তাকে আসার সময় বলতেছে যে আপনার সাথে কি আমি দিনের বেলা দেখা করবো? মেয়েটা বলছি তো যে ভর দুপুরে যদি আসতে পারেন, ওই সময় কেউ থাকে না, ওই সময় আমি আসবো। তো অনন ঠিকই পরদিন ভর দুপুর বেলা সে চলে যায়, একেবারে দুপুর বেলা সে অফিসের কাজ মোটামুটি একটু গোছায় সে চলে যায়, এবং খুব দ্রুত, এবং তাকে কিন্তু যেতে দেখে তাদের ওখানকার যারা শ্রমিকরা তাকে দেখে সালাম দেয়, সে হাত নাড়তে নাড়তে চলে যায় ওইখানে। তো ওই জায়গাটা, ওই খালের পাড়ে টিলার কাজটা একদম নীরব। অনন যখন ভর দুপুরে যায়, সে চিন্তা করতেছে যে আজকে
ওকে দেখবো। এই মেয়েটার একটা ছদ্মনাম দেই, মেয়েটার একটা নাম কিন্তু লিখছে সেখানে, হৃদয় লিখছে, আমি এটা একটা ছদ্মনাম দিলাম, মেয়েটার নাম দিলাম মালা। তো সে চিন্তা করছে মালাকে কেমন লাগবে, রাতের বেলা যেরকম লাগছিল এখন কিরকম লাগবে, মানে ডিফারেন্ট কি, এরকম চিন্তা করতেছে। তো সে ওই ঠিক টিলার উপর উঠে যায়, ওই জায়গায় যায়, গিয়ে দেখে যে কিচ্ছু নাই, মানে কেউ নাই। তো সে অনেকক্ষণ মানে একটু মন খারাপ করে, তাকে কি ভুল সময় বললো এই সেই। তো খুব মন খারাপ করে যখন ফিরে আসবে তখন দেখতেছে ওখানে ছায়ার নিচ থেকে তাকে ডাকতেছে, এই যে আমি এখানে। তো সে তাকায় তাকায় দেখে যে রাতের বেলা মালার শাড়িটা তার কাছে মনে হয় একটু রূপালি টাইপের, আজকে দেখতেছে একটা গোল্ডেন টাইপের শাড়ি পরা, এবং শাড়িটা একদম ডিফারেন্ট। আসলে অনন মিলাইতে পারতেছে না যে মানে মানে এত দূরে একটা চা বাগানের এখানে একটা মানুষ এত সুন্দর শাড়ি কোত্থেকে বলে এত সুন্দর করে শাড়ি পরছে, ডিফারেন্ট। এবং সে চোখ ফেরাতে পারতেছিল না দেখে, সে অবাক হয়ে গেল এসে। এবং সে হেঁটে গেল মালার কাছে, যে সে আর কোনো কথা না বলে মালার হাত ধরে সে তাকে প্রপোজ করে ফেললো যে আমি আপনাকে পছন্দ করে ফেলছি আসলে, আই রিয়েলি লাইক ইউ। তো একদম ডিরেক্টলি বলে ফেললো। এখন মেয়েটা হাসলো তার সাথে কথা বলে, আপনি কি ভেবে বলতেছেন কথাগুলা? অনন বলে, অবশ্যই আমি ভেবে বলতেছি, হ্যাঁ আমি আপনাকে বেশ করে 2 দিনে আপনার সাথে দেখা হয়েছে, বলে 2 দিনে আমি আপনাকে পছন্দ করে ফেলছি। তো মেয়েটা তখন তাকে বলে যে খুব অল্প সময় যদি পছন্দ করে ফেলেন জিনিসটা কিন্তু অল্প সময় শেষ হয়ে যেতে পারে। অনন বলে, আই ডোন্ট কেয়ার। যাই হোক, তার সাথে মালার কথা হয়, সে বুঝতে পারে যে মালা তাকে মেনে নিছে, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এসেই। তখন অনন তাকে বলে যে আপনি আমার অফিসে আসেন, আমরা দেখা করি, অফিসে এসে আপনার সাথে সব পরিচয় করে দিই। মালা বলে এখন না, পরে। তো যাই হোক, এরকম তারা আবার দেখা করে, রাতে দুপুরে দেখা হয় তাদের প্রায়। এভাবে কয়েকদিন তাদের সম্পর্ক চলার পরে অনন একদিন তাকে বলে বসে যে আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। তো এইভাবে কি হয় যে আমি তোমার সাথে আসলাম আর এই জায়গায় দেখা করলাম, এই জায়গায় হাঁটলাম, এইভাবে তো হয় না। আমি এখানে তো একটা চাকরি করি, বড় চাকরি, আমার বাড়ি আছে, সবকিছু আছে। তো তুমি আসো, তুমি আমাকে তোমার ঠিকানা দাও, আমি তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠানোর চেষ্টা করব। আমার বাবা যাবে কিনা জানি না, বাট আমি চেষ্টা করব। তো তখন তাকে মালা বলে যে তোমার বাবাকে তুমি পাঠাতে পারবা না, আমি জানি। তোমার কথা অনুযায়ী আমি বুঝতে পারছি তোমার বাবা অনেক বড় ব্যবসায়ী, আর আমার বাবা খুব ছোট একজন ব্যবসায়ী, সে এখানে চায়ের কারবার করে। তো তোমার বাবা এখানে আসবে না, এবং এই কথা শুনলে আমার বাবা বিয়েও দিতে চাইবে না তোমার সাথে, আমাকে তোমার কথা শুনলে বিয়েও দিতে চাইবে না। তো এটাতে সমস্যা হবে, আমাদের দেখাটাও বন্ধ হয়ে যাবে। তো অনন বলতেছে এখন কি উপায়, আমি তোমাকে বিয়ে করবই। তো মালা তখন তাকে বলে আসো দুইজনে বিয়ে করে ফেলি। তো এইটাতে একটু থতমত খেয়ে যায় অনন, বলে যে কিভাবে কি? বলে যে হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে চলে আসতে পারি এবং আমরা বিয়ে করব। তো অনন তখন মোটামুটি সে এতটাই দুর্বল ছিল মালার প্রতি, অনন রাজি হয়ে যায় এবং সে ইমিডিয়েট ছুটি নিয়ে মালাকে নিয়ে সে চলে আসে শহরে এসে তার বাবা মার কাছে এনে বলে যে আমি ওকে বিয়ে করব, আমার সাথে ওর পরিচয় হয়েছে এবং আমি ওকে পছন্দ করি। তো অননের বাবা মা তার সাথে বেশ ফ্রি ছিল, তারা বেশ কিছুক্ষণ কথা বলে মালার সাথে, তাদেরও পছন্দ হয়, কিন্তু তাদের কথা হচ্ছে যে মালার বাবা মার সাথে কথা না বলে কিভাবে কি হবে। তো মালা তখন বলে যে আমার মা নাই, আমার বাবা আছে, কিন্তু আমার বাবা আমার প্রতি খুব একটা কেয়ার করে না, কিন্তু সে আবার আমাকে কন্ট্রোলে রাখতে চায়। এরকম শুনলে হয়তো সে আমি বিয়ে করলে সে আমাকে আর দেখতে চাইবে না কখনো, কিন্তু আমি অননকে পছন্দ করি। যাই হোক, অননের মা বেশ কথাবার্তা বলে তাদেরকে বলা যে ঠিক আছে, যদি এরকম হয় কাকে আমি তোমার গার্ডিয়ান বানাবো। তখন মালা চুপ করে থাকে। তো ওই সময় অনন তার এক মামা ছিল, মামাকে বলে কনভিন্স করে, এবং তারপর যাই হোক তাদের বিয়ে হয়। তারা শহরে তাদের বিয়ের সময়টা কাটায়, এবং বিয়ে শাদী করার কয়েকদিন পরে অনন ফিরে আসে, আবার সে চাকরিতে ছুটি নিয়ে গেছিল। সে যখন ফিরে আসে তার চা বাগান এলাকায়, সে মনে করে যে এখানে কোনো সমস্যা হয়েছে নাকি, তার এখানে এসে আবার মালার বাবা সমস্যা করছে নাকি। মালা তাকে বারবার বলছে যে কোনো সমস্যা হবে না, আমার বাবা যদি জানে যে আমি এরকম বিয়ে করছি এবং আমি তাকে জানানোর ব্যবস্থা করে দিব, সে জানলে হয়তো আমার প্রতি খুব রাগ করবে, আমার সাথে কথা বলবে না, বাট একসময় ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো অননের কাছে ব্যাপারটা একটু মানে অন্যরকম লাগলেও ভয়ও পাচ্ছিল সে, যে পরবর্তীতে তার কোনো সমস্যা না, মানে বদনাম না হয় এখানে। তো এগুলো চিন্তা করতে করতে তারপরও সে চলে আসে, আবার জয়েন করে তার কাজে, দেখে যে না কোনো সমস্যা নাই, তার বউ নিয়ে আসছে। তবে মালা তাকে বলে দেয় যে তুমি কিন্তু এখানে কাউকে বলবা না যে তুমি আমার সাথে কিভাবে পরিচয় হয়েছে, কি তুমি বলবা যে তোমার আমার সাথে শহরেই তোমার দেখা সাক্ষাৎ বিয়ে, এরকম এখানকার লোকজনকে কিচ্ছু বলো না।
তখন চিন্তা করে যে ওকে চিনে ফেলবে নাকি, পরে দেখে যে না, মানে তার ওয়াইফকে দেখে কেউ কিছু বলে নাই। তারা মনে করছে আসলেই মনে হয় স্যার শহরে যে বিয়ে করে আসছে। তো যাই হোক, তারা ওখানে থাকে এবং তাদের জীবন চলতে থাকে, সুখের সংসার। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ওখানে বের, মানে তার ওয়াইফ বাসায় থাকে, সন্ধ্যার পর দুজনে বের হয়, হাঁটাচলা করে। তার ওখানে যারা কেয়ারটেকার আছে তারাও তার ওয়াইফকে সম্মান করে। তো অনেকের কাছে একটু অবাক লাগে যে মালা যদি এইখানকার কাছাকাছির মেয়ে হয়ে থাকে, তাকে এখানকার কোনো শ্রমিক বা কেউই চিনে না, বা কেউই তাকে সেইভাবে কোনো অ্যাড্রেস করে না, বা চিনে এরকম বলে না, বা কানা ঘুষা এরকম সে কোনোদিন শুনে নাই। এমনকি তার সবচেয়ে বেশি তাকে যে বদার করতো তার কেয়ারটেকার, সেও কিছু বলে নাই। এটা একটু অনন্যের কাছে অবাক লাগে। তো যাই হোক, খুব শান্তিতেই চলতেছিল তাদের জীবন। তবে সে একটা অবাক কাণ্ড দেখতো যে মাঝে মাঝে তার ওয়াইফ গান গাইতো, এবং সেই গানের সুর অন্যরকম পুরাই, মানে এবং অনেক সময় সে গানের কথাও বুঝতো না, গুনগুন গান গাচ্ছে একা একা বসে। তো এইটা অনন্যের কাছে একটু ডিফারেন্ট লাগতো। সে বলতো এই গান কোত্থেকে শিখছো? তো সে বলে আমার মা গাইতো এই গান। তো এটা শুনে অনন বলে যে তোমার আম্মাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে গান গাইতো? যাক, আমি তো কিছু বুঝি না। তো যাই হোক, এইভাবে সময় কাটতে কাটতে এক সময় মালা কনসিভ করলো, এবং কনসিভ করার পর অন্যের কাছে তো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যে তাদের সংসারে আরেকজন আসবে। তো খুব খুশি, এবং এরকম করতে করতে এক সময় তাদের সন্তানও হলো। এবং সন্তান যখন হয়েছে তখন শহরে নিয়ে গেছিল। বাচ্চা হওয়ার পর আবার বাচ্চা নিয়ে তারা আসলো এখানে, এসে মোটামুটি করতেছে। তো তাদের এখানে একজন মহিলাকে রাখছিল দেখাশোনার জন্য কিছুদিন। তো তারপর দেখা গেল যে সামহাও মালা বলল যে না, আমি আর কাউকে রাখতে চাই না, এখানে রাখতে চাই না, মহিলার দরকার নাই, আমি একাই বাচ্চাকে দেখব। তো অনন একটু প্রথমে গাইগুই করলো, পরে বলল যে আচ্ছা ঠিক আছে। অনেক কিছুই মোটামুটি তাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তারা এখন আর আগের মতো ঘোরাঘুরি করতে পারে না, এরকম অবস্থা। তো এর মাঝে অননের কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়েছে, ওখানকার কাছাকাছি কয়েকজন মানে লোকের সাথে। তারা মোটামুটি ওখানে ব্যবসা করে ইত্যাদি, তাদের সাথে গল্প গুজব করে অনন, মাঝে মাঝে তাদের সাথে দেখা করে। যেহেতু এখন তো আর মালাও বের হয় না, সে মালাকে নিয়েও বেরোতে পারে না, এরকম অবস্থা। তো একদিন রাতে মানে সন্ধ্যার পরে অনন বলল যে আমি আমার ওই যে আসলাম ভাই যে আছে ওনার সাথে একটু দেখা করি, ওনার ওখানে যে আড্ডা দিয়ে আমি রাত্রে আসতেছি, আস্তে আস্তে রাত হয়ে যাবে, হয়তো 10টার মধ্যে আমি চলে আসবো। তো মালা বললো আচ্ছা ঠিক আছে। তো অনন বেরোলো বাসা থেকে, তখন 7টা 7:30 বাজে এরকম। বের হয়ে সে তার মোটর সাইকেলটা নিল, ওইটা স্টার্ট দিয়ে সে চলে গেল। তো গেছে সে ওই আসলাম সাহেবের ওখানে যে তারা গল্প গুজব করলো আড্ডা দিয়ে। তো আসলাম সাহেবের বাসার থেকে সে বের হয়েছে, বের হয়ে আবার আসতেছে। তো মোটর বাইক নিয়ে আসতে আসতে, মোটর বাইকটা সবসময় চালানো পড়ে না, তো সে বাসার বেশ খানিকটা আগে আসতে মোটর সাইকেলটা মানে কাজ করতেছে না, মানে বন্ধ হয়ে গেছে। তো অনেক চেষ্টা করলো অনন, স্টার্ট হচ্ছে না। সে মোটরসাইকেলটাকে ঠেলে এগোনো শুরু করলো। তো খুব কষ্ট হচ্ছে রাস্তাটা, যদিও একটু উঁচা নিচা, যেখান দিয়ে সে গেছে আর কি। সে আসলাম সাহেবের বাসা ছিল আবার ওই যে চা বাগানের ভেতর দিয়ে না, ওই পাশ থেকে বের হইতে হইতো। ওইটা খুব একটা উঁচা নিচা রাস্তা না, ঠেলতে কষ্ট হচ্ছে কিন্তু আসতে পারতেছে আর কি। অনেক কষ্টে ঘেমে নিয়ে যাচ্ছে অনন। তো ঠেলতে ঠেলতে একসময় সে চলে আসলো তার বাসার কাছাকাছি এক জায়গায়। তো এখানে সে বুঝলো যে এইখানে সে দেখতেছে যে তার ওইখানকার একজন চা বাগানের একজন কর্মকর্তার বাসা আছে। তো তার ওইখানে গেল, সে যে নক করলো, বললো যে রাত্রেবেলা ডিস্টার্ব করার জন্য দুঃখিত আপনাকে, বাইকটা আপনার এখানে রেখে যাই। তো লোকটা বললো যে আচ্ছা স্যার রেখে যান, অসুবিধা নাই, কালকে ব্যবস্থা করবো না, ঠিক করে, আর স্টার্ট হইতেছে না, আমি জায়গা হেঁটে ভাই। বললো আপনি এগিয়ে দিই স্যার, রাত হয়েছে। বললো না কিচ্ছু লাগবে না। তো বাইকটা রেখে সে হেঁটে বাসার দিকে রওনা দেয়। তো হেঁটে হেঁটে যখন বাসার কাছাকাছি চলে আসছে সে, বাসা দেখা যাচ্ছে এখান থেকে। তো রাতের বেলা অন্যরকম একটা পরিবেশ, এবং তখন বেশ রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে বাজে এরকম সময়। তো সে দেখতেছে তার বাসাটা এখান থেকে। তো বাসাটার হঠাৎ করে সে পেছন দিকে দেখলো, বাসার পেছনটা দেখা যায় সাইডে, মনে হচ্ছে আলোর মতো, মানে মানে আলোর কুণ্ডুলির মতো এরকম বেশ উঁচু কিছু তার বাসার থেকে উড়ে উপর দিকে চলে গেল। 3টা এরকম শ্যাট করে 3টা আলোর কুণ্ডুলির মতো উড়ে চলে গেল। আলোর বল, এবং বলগুলো রেডিয়াস বেশ বড়, মানুষের সমান হবে। তো এটা দেখে অনন অবাক হলো, এটা কি, উল্কার মতো কিন্তু বাসার থেকে উপর দিকে উঠে গেছে, উড়ে শ্যাট করে গেছে। তো অনন দেখে একটু থতমত খেয়ে সে দ্রুত চলা শুরু করছে, খুব দ্রুত মানে দৌড়াচ্ছে আর কি, হেঁটে হেঁটে যাচ্ছে। তো বাসার সিঁড়ি ছিল কয়েক ধাপ। তো ওইখানে এসে সে শুনতেছে, মনে হচ্ছে তার বাসার মধ্যে তার ওয়াইফ কথা বলতেছে, কণ্ঠ শুনতেছে ওয়াইফের, একটু জোরে জোরে কথা বলতেছে কিছু একটা। তো কণ্ঠটা কেমন জানি, মানে কণ্ঠটার মধ্যে মনে হচ্ছে রাগ মিশ্রিত একটা কণ্ঠ, আর সাথে মনে হলো যে আরেকটা কণ্ঠ শুনতেছে সে, মানে কারোর সাথে রাগে কথা বলতেছে, কিন্তু ভাষাটা সে বুঝতেছে না, ডিফারেন্ট ভাষাটা কিন্তু আমাদের বাংলা ভাষা না, বা সে তার পরিচিত কোনো ভাষাও না,
অনন হয়তো ইংরেজি জানতো, হিন্দি, উর্দু এগুলো জানতো, এগুলোর কিছুই না। ডিফারেন্ট একটা ভাষায় মনে হচ্ছে তর্ক করতেছে কার সাথে, তার ওয়াইফের কণ্ঠ। তো অনন একটু মানে থতমত খেয়ে যায়। সে আস্তে আস্তে করে সিঁড়িতে আর পা দেয় না, সে বুঝতে চেষ্টা করে কার সাথে কথা বলতেছে, তার ওয়াইফ। তো সে পা টিপে টিপে চলে আসে গেটের কাছে। তো গেটটা দেখতেছে সে ভেজানো। তো গেটটা আস্তে করে সে সরায়, কোনো শব্দ হয় না। সে তাকায় দেখে তার স্ত্রী ওখানে দাঁড়ায় আছে, মাটির থেকে প্রায় 6 ইঞ্চি উপরে হবে তার স্ত্রী দাঁড়ানো। আর এক হাত দিয়ে সে তার বাচ্চার দোলনাটাকে ধাক্কা দিচ্ছে, মানে ঠেলতেছে আস্তে আস্তে। বাচ্চার দোলনাটা বেশ দূরে কিন্তু তার থেকে, মানে তার হাত স্ট্রেচ হয়ে ওখানে দোলনা ঠেলতেছে সে। হ্যাঁ, আরেক হাত দিয়ে সে তার ওইখানে চুলার মধ্যে কিছু একটা গরম করতেছিল, সেটা নাড়তেছে, সেটাও অনেক দূর, হাত স্ট্রেচ করে চুলার মধ্যে। আর যে জায়গাটা দাঁড়া আছে তার সামনেই হচ্ছে তাদের একটা খোলা ছিল, দরজার মতো, এটা সেটা বারান্দার মতো। সেইখানে সে মনে হলো কেউ একজন দাঁড়ায় আছে, একটা অবয়বের মতো চোখ দুটো জ্বলতেছে ওইখানে। সেটার সাথেই তার স্ত্রী এভাবে কথা বলতেছে। কিন্তু এই দৃশ্যটা এতই অবাস্তব যে মাটি থেকে একটু উপরে তার স্ত্রী ভেসে আছে এবং দুইটা হাত দুই দিকে, একটা দিয়ে দোলনা ঠেলতেছে, একটা হাত দিয়ে কড়াইয়ের মধ্যে কি নাড়তেছে সে, আর জোরে জোরে কথা বলতেছে ওই ভাষায়। সে যখন নাকি এটা দেখছে না, খুব অবাক হয়েছে অনন। মানে অবাক মানে কি, সে আসলে বিশ্বাস করতে পারছে না কি দেখতেছে সে। এবং মাটি থেকে বেশ খানিকটা উপরে তার স্ত্রী দাঁড়ানো। সে নিজের অজান্তে মানে হা করে ফেলছে, মানে হা হয়ে আছে। ওই সময় মনে হলো তার স্ত্রী বুঝতে পারছে ব্যাপারটা, যে কেউ একজন আছে বা অনন আছে। তার স্ত্রী মাথাটা ঘুরে তাকাইছে, সে দেখলো তার স্ত্রীর চোখ দিলে জল জল করতেছে, চোখের মধ্যে কোনো মনি বা কিছু নাই, চোখ দিলে মনে জল জল করতেছে, মানে সাপদের মতো জ্বলতেছে চোখ দুটা। এবং তাকে দেখে মনে হলো তার স্ত্রী কেমন জানি হয়ে গেল, মানে চুলগুলা কেমন ছেড়ে দিল, আর 1 সেকেন্ডের মধ্যে দুইটা হাত নর্মাল হয়ে গেল, আবার ওই যে যেখানে ছিল এসে পড়লো। এবং অননের আর কিছু মনে নাই। অননের মনে হলো একটা বাতাসের মতো তার গায়ে লাগছে, একটা হাওয়ার মতো গায়ে লাগলো, অননের কিছু মনে নাই। অনন ওখানে ধূপ করে পড়ে গেছে। তো অননের যখন হুঁশ ফিরছে অনেক রাত, তখন সে তাকায় দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই। ঘরের মধ্যে জাস্ট রাতে নিঃশব্দর শব্দ আসতেছে, ঘরটা খালি। সে তাকায় দেখলো এদিক ওদিক কেউ নাই, পুরা ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে এবং ঘরের মধ্যে আলোও নাই, মানে ঘরটা অন্ধকার। এই জানালার ফাঁক ফোকর দিয়ে যে আলো আসতেছে সেটা। অনন এক লাফ দিয়ে উঠছে। সে চিন্তা করলো সে কি হলো, কি দেখলো, এতক্ষণ কি দেখছে, এটা কি দেখে পড়লো এখানে। সে পুরো ঘটনাটা রিকল করার চেষ্টা করলো। সে একটা লাফ দিয়ে, অনন বেশ লম্বা ছিল, সে একটা লাফ দিয়ে তার এখানে যে সোফা ছিল সোফা ক্রস করে সে গেল ফার্স্টে বাচ্চার দোলনার কাছে। যে দেখলো বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চার মাথার কাছে জানলার উপর পর্দা দিয়ে, সে পর্দা দিয়ে হালকা আলো এসে বাচ্চার গায়ে পড়ছে, বাচ্চাটা ঘুমাচ্ছে। সে তারপর লাফ দিয়ে গেল তার রুমের দিকে, বেডরুমে। রুমে কেউ নাই। সারা বাসা তন্ন তন্ন করে খুঁজলো, তার স্ত্রী নাই বাসায়, কোথাও কিছু নাই। তার চুলার মধ্যে যা খাবার ছিল কি ছিল, ওইটা চুলা বন্ধ করা, ওইটা চুলার উপরে আছে, বাসার মধ্যে কেউ নাই। অনন্ত মানে এখন চিৎকার করবে না কি করবে সে বুঝে পাচ্ছে না। সে বাচ্চাটাকে কোলে নিল, নিয়ে দৌড়ায় নেমে গেল সিঁড়ি দিয়ে। নেমে তার যে কেয়ারটেকারের দরজায় ধুমধাম ধুমধাম করে সে নক করলো। কেয়ারটেকার ভয়ে বাঁচে না। কেয়ারটেকার একটু পর উঠে আসছে, বলছে কি হয়েছে স্যার? চোখ চোখ ঘুম তার ইসে, লাইটটা জ্বালা, কি হয়েছে স্যার? বলে যে আমার বউ হারাই গেছে, আমার বউ হারাই গেছে। তারপর উদ্ভ্রান্তের মতো বলতেছে। তোর কেয়ারটেকার বের হয়ে আসতো সাথে সাথে, এবং কেয়ারটেকার বের হয়ে এসে তাড়াতাড়ি তার বাড়িতে লাইটটা জ্বালা কেয়ারটেকার খুঁজলো। এবং অনন মানে পুরো পাগল হয়ে গেছে। সে বলছে যে আমার বউ কই, আমার বউ কই, সারা বাসা দেখতেছে, খুঁজে পায় না। এবং অননের অবস্থা খুবই খারাপ। তো তখন কেয়ারটেকার তাকে রেখে জোর দৌড় দিল আরো যে ওদের 2-1 কলিগ ছিল তাদের ডেকে আনতে। তারা কয়েকজন আসলো, এসে দেখতেছে যে অনন পাগলের মতো হয়ে গেছে। বাচ্চাটাকে একজন মহিলা নিয়ে নিল, নিয়ে তাড়াতাড়ি পিঠে হাত দিয়েছে। বাচ্চাটা ঘুমায় আছে, তখনও ঘুমায় আছে, একদম ডিপ, বাচ্চাটা ঘুম উঠে নাই। কিন্তু অনন পাগলের মতো করতেছিল। তো তাকে নাকি শান্ত করতে পারতেছিল না কেউ, তার স্ত্রীকে পাচ্ছে না সে। তো তখন তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো যে স্যার কি হয়েছে, হঠাৎ করে কই গেল? তো তখন সে তাকে বলে যে আমি এরকম দেখছি। অনন নাকি বলে যে আমি এরকম দেখছি। তো সে তো হা হয়ে যায়, যে শুনে সে হা হয়ে যায়, এবং কথাটা কিছুক্ষণের মধ্যে ছড়া যায় কয়েকজনের মধ্যে। তো ওইভাবেই তাদের রাত পার হয়। রাতে কিছু না, অনন পাগলের মতো ছিল, সে আসলে মানে তার নিজের সেন্সে ছিল না। যাই হোক, সকালবেলা ওদের মধ্যেই একজন ওইখানকার যে ওনাদের ওইখানকার একজন মৌলবীরে খবর দিয়ে আনেন, এসব বলে যে এরকম এরকম উনি কি স্যার কি পাগলের মতো আচরণ করতেছে এই ব্যাপার। মৌলবী সাহেব খুব গম্ভীর হয়ে শুনে অননকে বসায় বলে দাঁড়ান, শান্ত হন। শান্ত হয়ে বলে তিনি আগে দোয়া পড়েন। অনন্ত চিৎকার করতেছে, বলছে না আমার স্ত্রী কই গেছে, এই সে হেন। আপনি কি দেখছেন বলেন। তখন অনন একটু ঠান্ডা হয়ে বলে যে আমি এরকম দেখছি। বলে যে আপনার স্ত্রী মানুষ ছিল না,
পরিচয় কোথায় হয়েছে আপনার সাথে? আপনি কি শহর থেকে আনছেন? বলে না। বলে কোথায়? বলে এই এরকম এরকম পরিচয় হয়েছিল আমার সাথে। এই তো হুজুর বলে যে এই তো মানে এটা তো সমস্যা। আপনি জানেন ওই যে ওখানে যে খাল আছে, ওই খালের এখানে সব পরীরা আসে, বছরের একটা সময় পরীরা আসে, এসে অনেক মানুষের সাথে এরকম করে, অনেক মানুষের সাথে এরকম করে। ওই যে আপনারে দিয়ে গেছে, আপনার ওই যে সন্তানটা দিয়ে গেছে সে, এখন এইটাই আপনার স্ত্রীর চিহ্ন আপনার কাছে। আপনার স্ত্রী আর আপনার কাছে আসবে না, সে চলে গেছে, সে আপনার কাছে ধরা খাইছে, সে আর আসবে না আপনার কাছে। অনন্ত তখন কান্নাকাটি করতে থাকে চিৎকার করে। তো স্ত্রী তখন ওই হুজুর বলে যে আমি আপনার জন্য আরো বুঝবো ঘটনাটা কি, আরো করে দাঁড়ান, আপনি এখন শান্ত হন, এখন তো কিছু বলা যায় না, হন। তো হুজুর নাকি তিনি ওই দিন অননকে মানে দেখাশোনা করতে বলেন ভালো মতো, যে লোকটা উল্টাপাল্টা হইতে পারে, তার মাথায় এলোমেলো হইতে পারে, কারণ তার মাথার সেন্স ঠিক নাই। বাচ্চাটাকে দেখাশোনা করতে বলেন তারা। বাচ্চাটা একেবারে স্বাভাবিক বাচ্চা, এবং বাচ্চাটাকে তারা টেক কেয়ার করেন মহিলারা ওইখানকার। আর অনন পুরাপুরি একেবারে শয্যাশায়ী অবস্থা ছিল, তার মাথা ঠিক ছিল না, সে পাগলের মতো হয়ে গেছিল। তো পরে আরো হুজুরকে নিয়ে আসেন, এসে তারা কথা বলেন, এবং ওনাদের মধ্যে একজন খুব কামেল ছিলেন, তিনি ওনার নাকি এরকম হাসিল ছিল, জিন হাসিল ছিল। তিনি জিনের মাধ্যমে খবর নেন, বলে যে হ্যাঁ ওইটা আসলেই মহিলা জিন ছিল, মানে পরী তারা যেটাকে বলে। এই পরীরা নাকি এরকম কোনো পুরুষকে পছন্দ হইলে এরকম চলে আসতো এবং তার সাথে এরকম সম্পর্ক করতো, যতদিন মানে তারা চালাইতে পারতো আর কি, এরকম জীবন চলতো। কিন্তু অনন যেহেতু ধরে ফেলছে, সে আর এর জন্য এখানে আসবে না, সে চলে গেছে, সে অননকে চলে গেছে। সে কখনো হয়তো অননকে দেখে যেতে পারে কোথাও এসে, কিন্তু অননের সামনে সে আর আসবে না। তো এটা শোনার পর থেকে সেই অনন নাকি অনেকটাই অপ্রকৃতস্থ হয়ে গেছিল। তো তার বাবা মা তাকে আর তার সন্তানকে নিয়ে যায়, এবং তার সন্তান নাকি স্বাভাবিক মানুষের মতোই নাকি বড় হয় পরে। অননের সেই স্ত্রী আর কখনো ফিরে আসেনি। তো অনন নাকি মালার বলা সেই জায়গায় যে খোঁজ খবর নিছিল, যেই জায়গার কথা সে বলছিল যেখানে তার বাবা চায়ের ব্যবসায়ী, তো সেখানে গিয়ে অনন খোঁজ খবর নিছিল, দেখছে যে ওখান থেকে প্রায় 50 বছর আগে একজন চা ব্যবসায়ী ছিলেন, তার শ্বশুরের যে নাম বলছিল মালা, সেটা, এবং তার একটা মেয়েও ছিল মালা নামে, এবং সেই মালাও নাকি বছর 10 আগে মারা যায়। এবং অনন গিয়ে সেই মালার কবরও দেখে আসছে, এবং তার কাছে অবাক লাগছে যে এই ঘটনাটা এরকম কিভাবে হলো, মানে। এবং সেই ওই মানুষের কাছে, ওই অঞ্চলের মানুষের কাছে জিজ্ঞেস করছে মালা কি দেখতে এরকম ছিল? অনেকে বলছে যে হ্যাঁ, এবং অননের সাথে বর্ণনাও মিলে যায়। তো পরবর্তীতে অননকে হুজুর বলছে যে এটা আসলে সেরকম কিছু না, ওরকম জিনরা অনেক সময় মানুষের মানে পরিচয় নকল করে আসে, ওরকম সেজে মানুষের কাছে আসে। সেটাই হয়তো আপনার কাছে কেউ আসছিল, সেই জিনটা, পরীরা আর কি, এসে আপনাকে ওইভাবে ধোকা দিছিল আসলে, বা আপনাকে বিয়ে করছিল পছন্দ করে। অনন যদিও মাঝে মাঝে ফিল করতো যে তার আশেপাশে কেউ আছে, তাকে দেখতেছে, সে মনে করতো যে তার সেই স্ত্রী। সে অনেকভাবে চেষ্টা করছে, অনেক জায়গায় গেছে, অনেক মানুষকে ধরছে, অনেক মানুষের কাছে গেছে যারা নাকি বলে যে তারা জিন হাসিল করে ইত্যাদি, অনেকের কাছে নাকি গেছে, কেউই তাকে তার সাথে আর দেখা করাই দিতে পারে নাই। বাট অনন মাঝে মাঝে ফিল করতো। আর তার সন্তান নাকি স্বাভাবিক একটা মানুষের মতোই বড় হয়েছে। এতটুকুই হৃদয়ের শেয়ার করা ঘটনা ছিল, এতটুকুই হৃদয় শুনেছে তার কলিগের কাছ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিনার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো শামীম, তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তো আমি চেষ্টা করব শামীম ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো রাসেল ভাই, ঘটনাটা শামীম ভাইয়ের নিজের জীবনের। কয়েক বছর আগে তার দাদি অসুস্থ হয়ে লোহাগড়ায় এক গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এক বর্ষা রাতে আসলে তার দাদি অসুস্থ হয়েছিল, এবং তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং এই হাসপাতালে আসলে এই শামীম ভাইয়ের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে, সেটাই তিনি শেয়ার করেছেন। তো আমি ঘটনা চলে যাচ্ছি। তো শামীম ভাইয়ের দাদি যখন হাসপাতালে ভর্তি, তখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, গ্রামের হাসপাতাল, তাই আসলে রাসেল ভাই চারপাশে প্রচুর গাছপালা, তো প্রচুর গাছপালা, এই জন্য আসলে পরিবেশটা কীরকম অন্ধকার। তো সেদিন আসলে রাত তখন প্রায় 1টা বাজে। তো শামীম ভাই দাদির বেডের পাশে টুল নিয়ে বসেছিলেন। তো ওয়ার্ডে আরও 4-5 জন রোগী ছিল। সেই ওয়ার্ডটায় যেহেতু বৃষ্টিকাল, এইসব বৃষ্টির সময় আসলে হাসপাতালে একটু রোগী কম হয়, বিশেষ করে গ্রামের এদিকে।
কারণ ওই ধরনের আসলে ভালো চিকিৎসা পাওয়া যায় না, যার কারণে রোগী একটু কম হতো। তো তিনি হলো দেখেন যে তার দাদি বাদেও 4-5 জন আরও রোগী আছেন, কিন্তু বৃষ্টির শব্দ আসলে সব কিছু তাদের কাছে নিস্তব্ধ মনে হচ্ছে। তো হঠাৎ হাসপাতালের পুরনো করিডোর দিয়ে কেউ একজন খুব দ্রুত গতিতে দৌড়ে আসার শব্দ পেলেন। স্বামী ভাই এটা দেখলেন যে হাসপাতালের বাইরে কেউ একজন খুব দ্রুত গতিতে দৌড়ে গেলেন। তো গ্রামের এই ছোট হাসপাতালের রাতে সাধারণত এত দৌড়াদৌড়ি হয় না। তো শামীম ভাই করিডোরে উঁকি দিয়ে দেখলেন যে আসলে কে দৌড়ালেন। তো বৃষ্টির পানিতে ভেজা অবস্থায় এক কিশোর একটা ছোট্ট কাপড়ের পুঁটলি বুকে জড়িয়ে তিনি দেখলেন যে হাঁপাচ্ছে বারান্দার মধ্যে। তার পরনে জুতা নেই, তার দেখা যায় যে শরীরটা কাদামাদা অবস্থায়। তো শামীম ভাই ভাবলেন যে হয়তো জরুরি কোনো রোগী এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কিশোরটি ওয়ার্ডের ভিতরে না ঢোকে করিডোরের একদম অন্ধকার কোণায় গিয়ে চুপচাপ বসে পড়ল। তো স্বামীর ভাইয়ের মনে হলো যে ছেলেটা হয়তো বা কাউকে খুঁজতে এসে অথবা কিছু একটা লুকিয়ে রাখছে। তো স্বামী ভাই কৌতূহল সামলাতে না পেরে তিনি নিজের দাদির বেডটা থেকে বা সেই রুমটা থেকে বের হলেন, এবং বের হয়ে তিনি বাইরে এসে তিনি দেখলেন যে সেই কিশোর ছেলেটি করিডোরে এক কোণায় বসে কাঁপতেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, নর্মালি ঠান্ডা লাগার কথা, এই জন্য হয়তো কাঁপতেছে। তো ছেলেটার গায়ের জামা থেকে তখনও বৃষ্টি পানি গড়িয়ে পড়তেছে। তো স্বামী ভাই খেয়াল করলেন যে ছেলেটা ওনার দিকে তাকাচ্ছে না, বরং আর চোখে নার্সদের যে রুমটা আছে সেদিকে তাকাচ্ছে। তো স্বামী ভাই কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন, এই কি হয়েছে তোমার? এত রাতে এইভাবে ভিজে বসে আছো কেন? কেউ কি অসুস্থ আছে তোমার এখানে? মানে তোমার কেউ কি এখানে অসুস্থ আছে? মানে তুমি এখানে কেন? এইভাবে জিজ্ঞেস করবো। তো ছেলেটা চমকে উঠে স্বামী ভাইয়ের দিকে তাকালো। ওর চোখ মুখ দেখে স্বামী ভাই তো একটু দেখলেন যে তার কাছে মনে হলো যে সে অসহায়ত্ব, এবং সেই ছেলেটা বললো যে সে কাঁপা গলায় বললো যে না ভাই, কেউ অসুস্থ না, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার মা পাশের মহিলা ওয়ার্ডে খুব ব্যথায় কাতরাচ্ছে। তো বিকেল থেকে নার্স আমাকে ডাকতেছে, কিন্তু উনি শুধু বলতেছে যে ওষুধ না আনলে কিছু করতে পারবেন না, হাসপাতালে ওষুধ নাই। তিনি হলো সেই কিশোরটাকে আর কি বলেন যে ওষুধ নিয়ে আসতে। তো আমি পাশের গ্রাম থেকে হেঁটে এই বৃষ্টির মধ্যে মার জন্য এই কয়েকটা রুটি আর একটু গুড় নিয়ে এসেছি, কিন্তু ওষুধ পাইনি। তো শামীম ভাই দেখলেন যে পুটলিটা খুলতেই বেরিয়ে এলো বৃষ্টিতে ভিজে যাওয়া চার্টের লেপ্টে যাওয়া রুটি, এবং ছেলেটা আসলে কোনো ভয়ঙ্কর কিছুর জন্য নয়, বরং ক্ষুধার্ত এবং অসুস্থ মায়ের জন্য খাবার নিয়ে চোরের মতো লুকিয়েছিল। কারণ হাসপাতালের ভেতরে খাবার খাওয়া বা আনা ওয়াহিত ঘোরাঘুরি নিষিদ্ধ। তো ছেলেটা ভয় পাচ্ছিল যে নার্সটা ওকে নাকি আবার দেখে বা তাড়িয়ে দেয় নাকি। তো স্বামী ভাই যখন সেই লেপ্টে যাওয়া রুটিগুলোর দিকে তাকালেন, ওনার ভিতরে খুবই খারাপ লাগলো। তিনি দেখলেন যে ছেলেটা নিজের পা ফেটে রক্ত বেরোচ্ছে। সম্ভবত অন্ধকারে তিনি হয়তোবা দৌড়ে আসার কারণে কোথাও চোট পেয়েছে, যার কারণে হয়তোবা তার পা দিয়ে রক্ত পড়তেছে। তো স্বামী ভাই পকেট থেকে ওনার একটা রুমাল বের করে ছেলেটার পা মুছে দিতে চাইলেন, এবং বললেন যে তুমি কি এখনো ভয় পাচ্ছ? মার কাছে কি যেতে চাও? তো ছেলেটা মাথা নিচু করে বললো যে নার্স আপা রাগ করে ভাই ওখানে গেলে এই অবস্থায়। তো ওনারা বলেছিলেন যে হাসপাতালের নিয়ম মানতে হবে, কিন্তু আমাদের তো নিয়ম মানার তো মতো পয়সা নেই। তো স্বামী ভাই আর দেরি করলেন না, তিনি ছেলেটাকে সাথে নিয়ে নার্সদের রুমের দিকে গেলেন। নার্স তখন ঝিমাচ্ছিলেন। স্বামী ভাই ওনাকে ডেকে শান্তভাবে সব বুঝিয়ে বললেন। তিনি নিজের কাছে থাকা কিছু বাড়তি টাকা আর ওনার দাদির জন্য আনা বিস্কুটের প্যাকেটটা ছেলেটার হাতে ধরিয়ে দিলেন। এটা নাও, মার সাথে গিয়ে খাও, আর নার্স আপা দয়া করে একবার ওনার মাকে দেখে আসুন কি অবস্থা। তো নার্স যদি মানুষ, তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলেন, এবং তিনি স্বামী ভাইয়ের সাথে ওই ছেলেটাকে সাথে নিয়ে, এখানে ছেলে বলতে আসলে সেই ছেলেটার বয়স আনুমানিক 15 হবে, এখানে কোনো বাচ্চা ছেলের কথা বলতেছি না। তো তারা 3 জনে হলো ওই মহিলা ওয়ার্ডে গেলেন, এবং স্বামী ভাই দেখলেন অন্ধকার করিডোরে যে ছেলেটাকে ওনার প্রথম রহস্যময় এবং ভয়ঙ্কর মনে হচ্ছিল, সে আসলে একটা মমতাময়ী মার জন্য লড়ে যাওয়া এক সাহসী সন্তান। তো এরকমটা মনে হলো আর কি। তো রাসেল ভাই নার্স যখন সেই ছেলেটার সাথে ওয়ার্ডের ভিতর ঢুকলেন,
শামীম ভাইও পিছনে পিছনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন যে এক কোণায় জীর্ণ চাদর গায়ে এক মধ্যবয়সী নারী যন্ত্রণায় কুকড়াচ্ছেন। ছেলেটা পাশে গিয়ে যখন ভেজা হাতে মায়ের কপালে হাত রাখলো, তখন সেই মহিলার মুখে যে প্রশান্তি দেখা গেল, তা কোনো দামি ওষুধে সম্ভব ছিল না রাসেল ভাই। তো নার্স দ্রুত চেক আপ করে বুঝতে পারলেন যে মহিলার গ্যাস্ট্রিকের প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো তিনি শামীম ভাইয়ের দেয়া টাকায় দ্রুত কিছু প্রয়োজনীয় ওষুধ এনে দিলেন। কিছুক্ষণ পর ওষুধ খেয়ে মহিলারা কিছুটা আরাম পেল। তো ছেলেটা যখন পরম মমতায় ভিজে যাওয়া রুটিগুলো থেকে একটু একটু ছেড়ে মাকে মুখে তুলে দিচ্ছিলেন, তো শামীম ভাই আড়াল থেকে এই দৃশ্যটা দেখতেছিলেন এবং হাসপাতালে এই নিরানন্দ সারা দেয়ালগুলোর মাঝেও মানে একটু স্বর্গীয় ভালোবাসা তিনি দেখতে পেয়ে তার কাছে খুব ভালো লাগলো। তো বড় হওয়ার পর বৃষ্টি কমে গেল এবং দাদির অবস্থা স্থিতিশীল হওয়ায় শামীম ভাই যখন হাসপাতালের বাইরে একটু ফ্রেশ হতে গেলেন, তখন দেখলেন যে সেই ছেলেটা যাওয়ার জন্য প্রস্তুত। তো সে শামীম ভাইয়ের কাছে এসে নিচুভাবে সালাম করলো এবং ধীর গলায় বলল যে, ভাই, আপনার ঋণ শোধ করার আমার সামর্থ্য নেই, আল্লাহ যেন আপনার মঙ্গল করেন। তো শামীম ভাইও হলো কৃতজ্ঞতার সহিত আর কি তাকে বিদায় দিলেন। তো রাসেল ভাই, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। এতক্ষণ যে ঘটনাটা বললাম যদিও ভয়ের ছিল না, কিন্তু রহস্যটা তখনই হয় যে পরের দিন যখন শামীম ভাই তার দাদিকে রিলিজ করা হয় এবং রিলিজ করার সময় ওই একই নার্স যখন তাদের ওয়ার্ডে আসছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা মানে রিলিজ করার জন্য, তো তখন আর কি শামীম ভাই জিজ্ঞেস করেন, আচ্ছা ওই মহিলাটার কি পরে গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়েছে? তো সেই নার্সটাও অবাক হয়ে যান যে কোন মহিলাটা। তো তখন হলো শামীম ভাই সেই নার্সটাকে মনে করা দেওয়ার চেষ্টা করেন যে ওই যে কালকে রাতে একটা ছেলে যে এরকম পরে যে আপনাকে আমি বুঝাইলাম, বোঝানোর পরে যে আপনি হলো ওষুধ এনে দিলেন, সেই ছেলেটার কথা বলতেছি। ওর মার কি মানে এখন কি ঠিকঠাক আছে? এক রাতেই ঠিক হয়ে গেছে? তো এটা শুনে তো নার্সটা বেশ অবাক হলেন এবং বললেন যে, আরে কি বলেন, কালকে আপনার সাথে আবার আমার কখন কথা হলো? কালকে তো আপনি আমার সাথে কোনো কথাই বলেননি। আমি তো জাস্ট আপনার দাদির এখানে এসে চেক আপ করে চলে গিয়েছিলাম, কই আপনার সাথে তো আমার কোনো কথা হয় নাই। এটা শুনে তো শামীম ভাই বেশ অবাক হন যে কি কয় এই নার্স, বলে কি? বলে যে পরে হলো ওই শামীম ভাই ডিটেলস সমস্ত ঘটনা বলে যে এরকম ওই ওয়ার্ডে যে মহিলারা ছিল, পরে হলো আপনি হলো ওষুধ এনে দিলেন, আপনি এবং আমি ওই ছেলেটার সহজে গেলাম, মনে নেই? পরে রাসেল ভাই যখন তখন হলে ওই নার্সটা বললেন যে, আরে না, আপনি ভুল বলতেছেন, কালকে তো এই ধরনের কোনো মহিলা বা কোনো ছেলে আসে নাই, আপনি কী সব বলতেছেন? তো স্বামী ভাই কোনো কিছুই বুঝতেছিল না যে কী বলে এই নার্স। কালকে এই ঘটনা ঘটলো আর আজকে দিনের মধ্যে সে সব কিছু ভুলে গেছে। তো এখানে আসলে স্বামী ভাই যেটা বলতেছিল যে, আরে আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আপনি হয়তো ভুলে গেছেন, মানে দুজনের এইটা বিষয়ে একটু আর কি কথা হচ্ছে। তো ওখানে সেকেন্ড একটা নার্স আসে, যেটা ওই নার্সটার একটা হলো সহকারী। তো তিনি এসে বলেছেন কী হয়েছে। পরে ওই শামীম ভাই যে নার্সটাকে আর কি কাল গত রাতে দেখেছেন, তার ওই সহযোগী নার্সটা আর কি বলতেছে, যখন জিজ্ঞেস করলো যে কী হয়েছে, তখন এই নার্সটা বলে যে এরকম বলতো, কালকে আমি রাতে ডিউটিতেই আসিনি, মানে সারা রাত ডিউটিতেই থাকিনি, আমি হলো এনার চেক আপ করেই বাসা চলে গেছিলাম। আর ইনি কিনা বলে যে আমার রাত 1টার দিকে নাকি বলে আমি এরকম ওষুধ এনে দিয়েছিলাম। কি বলে পাগলের মতো। তো পরে সেই নার্সটা বললেন যে, শামীম ভাই, আপনি আসলে ভুল হচ্ছে, ও তো কালকে হলো 10টার আগেই বাসা চলে গেছে, তাহলে আপনার সাথে আবার কীভাবে দেখা করবে আর কীভাবে চিকিৎসা করবে? তো এটা শুনে তো শামীম ভাই বেশ অবাক হলেন, যদি এরা দুজনে তো মিথ্যা বলতে পারে না। তো তিনি চিন্তা করলেন যে তাহলে তার সাথে কী হলো। তো তিনি হলো তার দাদিকে নিয়ে আর ওখানে কথা না বাড়ে তিনি তার দাদিকে নিয়ে বাসায় চলে আসেন এবং সেদিন এটা ভাবতে থাকেন যে কী হলো এটা তার সাথে। তো ভাবতে ভাবতে তিনি সেদিন রাসেল ভাই ঘুমিয়ে যান এবং সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন যে সেই মহিলা এবং সেই কিশোরটি তাকে খুবই ধন্যবাদ জানাচ্ছে, যে আসলে আমরা আসলে জিন ছিলাম, আসলে ওরা আসলে ছদ্মবেশে আপনাকে দেখানো হয়েছে, তো আপনি যে উপকারটা করেছেন সেটা ভোলার মতো নয়। এখন এটা দেখে তো শামীম ভাই হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং তিনি বেশ অবাক হন যে কী হচ্ছে এইসব তার সাথে, ও আবার কখন হেল্প করলো। এবং এভাবে তার সারা রাত তার সাথে তার ঘুম হয়নি এবং পরের দিন তার দাদিকে যে ওই সুস্থ হওয়ার যিনি দাদি তাকে শেয়ার করেন, দাদি এরকম ঘটনা ঘটেছে, এখন আমি কি করব।
তো দাদি হলো ঘটনা শোনার পর দেখেন যে এটা আসলে খারাপ কিছু তো না, সে তো সাহায্য করেছে এবং সেই কৃতজ্ঞতার সহিত আসলে তারা আসলে কৃতজ্ঞতা সামনের মধ্যে জানিয়েছে, এতটুকুই, তো ক্ষতি তো হবে না। তো দাদি আর কি আশ্বস্ত করেন যে দাদু ভাই কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো রাসেল ভাই এরপর থেকে আসলে শামীম ভাইয়ের সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি। তো হসপিটালে আসলে তার দাদির সাথে থাকা অবস্থায় এই ধরনের একটা ভৌতিক ঘটনা সে সম্মুখীন হবে সে কখনোই কল্পনা করেনি। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।